গত ৩ দশক ধরে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন দুজন নারী। গত ২ যুগ ধরে পালাক্রমে দেশও চালাচ্ছেন এই দুই নারী। তারপরও কি বাংলাদেশে রাজনীতিতে নারীদের ক্ষমতায়ন হয়েছে? যদি হয়ে থাকে তাহলে সেটা কতটুকু? জনসংখ্যার অনুপাতে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন কি যথেষ্ট? নারীর রাজনৈতিক অবস্থান, রাজনীতিতে নারীর ভূমিকা, এসব কিছু নিয়ে আজ আমরা কথা বলবো ৩ গড় শুরুতেই। বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন দুজন নারী রাজনীতিবিদ। তাদের প্রথমে আছেন সাবিনা আক্তার তুহিন, যিনি বর্তমান জাতীয় সংসদের সদস্য এবং যুব মহিলা লীগের ঢাকা মহানগরের সেক্রেটারি। এরপর আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। আমরা এই দুজনের সাথে আজকে বাংলাদেশের রাজনীতিতে নারীর অবস্থান নিয়ে কথা বলবো। আর যথারীতি আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারাও আমার সাথে আমাদের দুই অতিথিকে প্রশ্ন করবেন আজকের বিষয় নিয়ে। নীলুফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে শুরু করি। বাংলাদেশের বাস্তবতায় নারীদের অনেক রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, ঘরে বাইরে, কর্মস্থলে। রাজনীতিতে তো সেই চ্যালেঞ্জটা আরও বেশি। আপনি ছাত্র জীবন থেকেই রাজনীতি শুরু করেছেন, মাঠে ময়দানের আন্দোলন থেকে শুরু করে সংসদে ভূমিকা রেখেছেন। সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনীতিতে নারীর চ্যালেঞ্জটা কতটুকু, বা মূল চ্যালেঞ্জটা আসলে কোথায়? আপনার অভিজ্ঞতা কি বলে? ধন্যবাদ আপনাকে এবং আমার সামনে আমার ছোট ভাই বোনেরা যারা দেখছেন, প্রত্যেকেই আমি আজকে এই নারীদের পক্ষ থেকে নারীদের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমি অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আপনাকে এবং সেই সাথে গণতন্ত্র, গণমাধ্যম এবং গণমানুষ ৩ গকে। আমি আজকের এই শুভেচ্ছার প্রারম্ভে বলতে চাই যে প্রথমে আজকে আমি নারী, আমি গর্বিত যে আমি একজন মা, আমি একজন কর্মী, আমি বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত এবং সেখানে আমি কিছুটা হলেও আমার বিভিন্ন সাক্ষ্য রাখার চেষ্টা করেছি। সেইখানে যাদের জন্য আমরা আজকে এই পর্যন্ত এসেছি, প্রথমে আমি স্মরণ করতে চাই বেগম রোকেয়া, শামসুন নাহার, বেগম সুফিয়া কামাল সহ 2 নেতৃত্ব, অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে যে প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা, অবশ্যই সেও একজন নারী, সহ প্রত্যেকটা নারীকে যারা সমাজের বিভিন্ন ঘাত প্রতিঘাত থেকে বড় হয়েছেন তাদেরকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এই দেশ স্বাধীন হওয়ার সময় 1971 সালে যে লক্ষ লক্ষ মা বোনরা আমাদের সম্ভ্রম হারিয়েছে এবং নারীদের আমরা যে কতটা না পাওয়ার বেদনায় ক্লিষ্ট, সেটা থেকে বোঝা যাবে এখান থেকে যে একজন পুরুষ যখন মুক্তিযুদ্ধ করেছেন ওনাকে মুক্তিযোদ্ধা বলা হয় এবং উনি যখন শহীদ হয়েছেন শহীদ বলা হয়েছে, কিন্তু একজন নারী যখন যুদ্ধ করেছেন, পুরুষদের চেয়ে কিন্তু নারীরা কোনো অংশেই যুদ্ধ কম করেন, পরোক্ষ যুদ্ধ অনেক বেশি করেছেন। কারণ এমন কোনো মুক্তিযোদ্ধা নাই যে কিনা 2 দিন 1 দিন অনাহারে কোনো মায়ের হাতে খান নাই, কোনো বোনের হাতে পানি খান নাই বা থাকার একটা জায়গা নেন নাই। সেইখানে এত কষ্ট করার পরেও কিন্তু নারীদেরকে বীরঙ্গনা বলা হয়। বীরঙ্গনাটাকে আমি কিন্তু খুব পজিটিভ অর্থে ব্যবহার করতে চাই না বা পারিও না, কারণ সত্যি আমি লজ্জিত হই তখনই যে যুদ্ধ তো যুদ্ধই, সেখানে নারী পুরুষ যে যার মতো করেই কাজ করেছে, কিন্তু যখন আমরা দেখি বীরঙ্গনা বললেই কিন্তু সমাজের মানুষগুলো কপালটা কুঁচকে তাকায় যে মুক্তিযুদ্ধে তার হয়তো অনেক কিছুই তাকে দিতে হয়েছে, কিন্তু একজন পুরুষ যখন পাটা হারিয়ে আসে বা হাতটা হারিয়ে আসে তার দিকে কিন্তু শ্রদ্ধা ভরে তাকানো হয়। একজন বীরঙ্গনা সে জীবনে অন্ধকার ঘরেই তাকে চুপটি করে থাকতে হয় এবং সেই বীরঙ্গনার যে সেই যুদ্ধ সন্তানগুলো আমাদের, সেই সন্তানগুলোকে কিন্তু আজ পর্যন্ত ওইভাবে শ্রদ্ধার চোখে সম্মান জানানো হয়। নারীর অবদানের স্বীকৃতি মেলেনি, কিন্তু আমরা জানি তারামন বিবির মতো একজন বীর প্রতীক আছেন এবং তাকে যথাযথ সম্মান দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে। আমরা কি একবারও খোঁজ করেছি তারামন বিবি কেমন আছে? আমরা আমাদের রাজনীতির প্রয়োজনে তাদেরকে ব্যবহার করি। আমরা শব্দগতভাবে এগিয়েছি, যে আপনি বললেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী বা আরও যারা যারা মন্ত্রী মিনিস্টার হয়েছেন, আপনি দেখেন কেউ, আমি খুবই লজ্জার সাথে বলছি এবং সরি কেউ যদি কষ্ট পান, আজকের যিনি প্রধানমন্ত্রী উনি প্রধানমন্ত্রী হতেন না যদি উনার বাবা এবং ভাইরা বেঁচে থাকতেন। একইভাবে যিনি আগে প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে যিনি আজকে যারা বিরোধী দলীয় নেত্রী উনিও তার স্বামীর জন্যই এই পর্যন্ত আসছেন। সো দ্যাট আমরা যারা গ্রাসরুট লেভেল থেকে আসছি, আমি আপনার সাথে যদি 5টা ইম্পর্টেন্স কথা বলি ওটা কোনো কাজে লাগবে না, কেউ শুনবেও না হয়তো বা,
কিন্তু যারা ভালো পজিশনে আছেন তাদের কথা শুনবেন, কিন্তু সেই পজিশনটা ক্যারি উত্তরাধিকার সূত্র ছাড়া খুব কম হয় নারীদের। এখানে আমি একটু সাবিনা আক্তার তুহিন আপনার কাছে আসবো। আপনারা দুজনই একেবারে তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করে এই পর্যায়ে এসছেন। যেটা মনি আপা বলছিলেন যে আমাদের বড় বড় নেত্রী কোনো না কোনোভাবে উত্তরাধিকারের রাজনীতি পেয়েছেন এবং সেই সুবাদে তারা অনেক বড় বড় জায়গায় গেছেন। তাহলে নারীদের মূল্যায়নটা কি দলগতভাবেই সঠিকভাবে হচ্ছে? আমি একটু এ ব্যাপারে একটু আপার সঙ্গে আমি একমত, আবার একটু দ্বিমত করি। সেটা হচ্ছে উত্তরাধিকারের কথা যদি বলেন, সেটা পুরুষরাও কিন্তু উত্তরাধিকারের ক্ষমতায় আসে। এক্ষেত্রে ওখানে যদি ছেলে থাকতো ছেলেও আসতো, এখানে নারী আসছে জন্য উত্তরাধিকারের কথা বলা হয়েছে। আমাদের মনে যোগ্যতা না থাকলে তারা নেতৃত্ব দিতে পারতো না। পরবর্তী এখন যা দেখা গেছে, অনেক পুরুষের চাইতে এই নারী নেত্রীরা, তাদের তো -2 ফর্মুলা করা হয়েছিল, তারপরেও কিন্তু সেটা তাদের রাজনৈতিক বিচক্ষণতাকে দলের তাদের কাছে গ্রহণযোগ্যতা তাদের ছিল, এজন্য -2 ফর্মুলা কিন্তু বাস্তবায়নে কোনো পুরুষই তাদের চাইতে এগিয়ে যেতে পারেনি। বর্তমানে বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে গেছে। এই নারী আপনার ইতিহাসে যদি আমরা পিছনের দিকে যাই, নারীরাই কিন্তু অগ্রগণী ছিল। আপনার ব্রিটিশ বিরোধী আন্দোলনে সেখানে কিন্তু নারী সামনের কাতারে ছিল, এবং 52 ভাষা আন্দোলনে দেখেন সেখানে নারীরা মিছিলের সামনে কিন্তু তাদেরকে দেখা গেছে। 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, প্রতিটি ক্ষেত্রে নারী সম্মুখ যুদ্ধ করেছে, পাশাপাশি সেবা দিয়েছে। নারী ছিল এখানে অগ্রণী। আমি মনে করি পুরুষের চাইতে নারীর ভূমিকা এখানে বেশি ছিল। ইতিহাসের এই ধারাবাহিকতা সেই পর্যায়ে কি নারীরা আসতে পেরেছে, সেই পর্যায়ে যেতে পেরেছে, সংখ্যার দিক থেকে, অবস্থানের দিক থেকে, ক্ষমতায়নের দিক থেকে? নারীদের প্রতিবন্ধকতা অনেক বেশি, তারপরও আমার দেশে বাংলাদেশের নারীরা বিশ্বের অনেক দেশের চাইতে খুব স্বল্প সময়ের মধ্যে অনেক এগিয়ে গেছে। কারণ একটা দেশের নারী ক্ষমতায়ন হচ্ছে, নারী উন্নয়ন, যদি নারী ক্ষমতায়নে আনতে পারে তাহলে নারী উন্নয়ন সম্ভব। প্রতিটা ক্ষেত্রেই নারী উন্নয়ন সম্ভব। নারী ক্ষমতায়নে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে গেছে বিশ্বের কাছে। নারী ক্ষমতায়নে বর্তমান সরকার রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। কারণ আজকে দেখেন প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেত্রী, বর্তমান বিরোধী দলীয় নেত্রী, এমনকি ওই আপনার সংসদের যে স্পিকার তিনিও কিন্তু নারী। আজকে শুক্রবার দিন একটি কর্মসূচি হবে যেখানে মহিলা 13 জন নাবিক জাহাজ চালাবে। মেয়েরা এখন জাহাজ চালাচ্ছে, বিভিন্ন পেশা আছে, ওসি থেকে বলে কেন, এমনকি পাইলট হয়েছে। আজকে আমরা পিছিয়ে নেই। আজকে নারীরা এগিয়ে এসেছে বলে, সমতা এসেছে বলে বাংলাদেশ এগিয়ে গেছে। আজকে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন বলে যে 27টি দেশকে 30 সালের মধ্যে 2030 সালের মধ্যে 27টা ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশকেও বাংলাদেশ পিছিয়ে দেবে। এটা কি করে সম্ভব হয়েছে? নারী পুরুষের সমানভাবে যদি কাজ না করে সেটা সম্ভব না। 3 দশক ধরে আমাদের নেতৃত্ব দিচ্ছেন রাজনীতিতে, দেশ চালিয়েছেন তারা, সেটার প্রতিফলনকে আমরা বিভিন্ন পর্যায়ে দেখেছি, তৃণমূল থেকে শুরু করে। আসলে 2 দশক তাদের নেতৃত্বের গুণাবলীতে তারা এখনো টিকে আছে, আমি সেটা মনে করি। কারণ এমন কোন পুরুষ নেতৃত্ব হয়নি তাদের চাইতে ভালো। তাদেরকে জনগণ গ্রহণ করেনি বা দল থেকে তাদেরকে গ্রহণ করেনি। আর বর্তমান সরকার, আমরা খুব দ্রুত, আমি মনে করি শেখ হাসিনার নেতৃত্বে খুব দ্রুত বাংলাদেশ এগিয়ে গেছে। কারণ অনেক পিছিয়ে ছিলাম, কিন্তু এই সরকারের সময় আমরা অনেক দূর বেশি এগিয়ে গেছি। আমরা আবার আপনাদের কাছে ফিরবো, তার আগে আমাদের যে প্রতিবন্ধকতা তো অনেক, সেগুলো শুনবো একদম ঘরে বাইরে দলের সব ক্ষেত্রে। আপনারা ঐতিহাসিক ভূমিকা এবং সামগ্রিকভাবে নারীর অবস্থান বলেছেন। আমি একেবারে নির্দিষ্ট করে জানতে চাইবো রাজনীতিতে এবং আপনাদের নিজেদের অভিজ্ঞতার কথা। তার আগে প্রশ্ন নেব, জি আপনাকে দিয়ে শুরু করি। আমি তানজিয়া আফরিন এলিনা, আমি একজন স্টুডেন্ট। আমার প্রশ্ন হচ্ছে সাবেক সংসদ সদস্য নীলুফা চৌধুরী মনি আপুর কাছে। রাজনৈতিক আন্দোলনের সময় আমরা দেখি নারী নেত্রীদেরকে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা বিভিন্নভাবে শারীরিকভাবে হেনস্থা করা হয়। তো এটা কি পৃথিবীর অন্য কোনো সভ্য দেশে দেখা যায়? আপনি কি মনে করেন? আন্দোলনে পুলিশের নির্যাতন কি শুধু নারীরাই ভোগ করেন, পুরুষও তো করছেন? না, সেটা করছেন। আমি ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তরটা এরকম যে নারীরা আন্দোলন করলে, আমি যদি নিজেকে মানুষ মনে করি, আমি যখন কাজ করব তখন আমি নারী পুরুষ হিসেবে আলাদা চিন্তা করি না, এবং এটা হওয়াও ঠিক না। তখন আন্দোলনে যেভাবে ইলিগালি যে টর্চার হয়, সেই টর্চার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পুলিশের একটা নিয়ম আছে, পুলিশ কিন্তু প্রহার করতে পারে না রাস্তাঘাটে, পুলিশ নির্যাতন করতে পারে না, পুলিশ অ্যারেস্ট করতে পারে যদি তার মনে হয় যে রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমের সে লিপ্ত, তখন তাকে অ্যারেস্ট করতে পারে। এবং কখনো কখনো ব্রিটিশ একটা আইন আছে 54 ধারা সে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু বিবেক দিয়ে, বিবেকবিহীন না। কিন্তু আজকের বাংলাদেশে যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, এইখানে শুধু নারীরা খুবই টর্চার হচ্ছে, এটা যেমন সত্য, পাশাপাশি আমাদের পুরুষ ভাইরা যেখানে গুম হচ্ছে, খুন হচ্ছে, ক্রসফায়ারের নামে ক্রসফায়ার হচ্ছে, কিন্তু বলছে এনকাউন্টার। কোনো যাকে মারা হলো তার হাতে কিছুই ছিল না, কিন্তু তাকে বলা হচ্ছে এনকাউন্টার। আমি মনে করি এটা মানবাধিকারের বাইরে, এটা অমানবাধিকার। এনকাউন্টারে কোনো নারী মারা গেছে পর্যন্ত? না, নারী মারা যায় না, কিন্তু আমি পুরুষ নারী সবাই যে নির্যাতিত হচ্ছে সেইখানটায় আমি বলছি, নারী মারা যায় না, কিন্তু পুলিশের টর্চারে নারী মারা গিয়েছে, এটা কিন্তু সত্যি। সে অনেক সরকারের সময়ই হয়েছে, পুলিশের টর্চারে বহু নারী মারা গিয়েছে। আমরা আরেকটা প্রশ্ন নেই, এবং সবচেয়ে এখানে আরেকটু আমি একটু বলি, পুলিশের টর্চারে যত নারী না মারা গিয়েছে তার চেয়ে বেশি যেটা কষ্ট, নারীদেরকে যখন থানায় রাখা হয়, একজন নারীকে তার শ্লীলতাহানির যে চেষ্টা করা হয় সেটা অমানবিক, সেটা বর্বরোচিত, সেখানে কোনো নারী থাকে না। এবং একটা নারী যদি তার কমপ্লেইন করে তার শ্লীলতাহানি নিয়ে, সেখানে দেখা গেল যে পুরুষ ডাক্তার দিয়ে তাকে পরীক্ষার ব্যবস্থা করানো হয়, সে আবার দ্বিতীয় টাইম তৃতীয় টাইম সে আবার অমানবিক নির্যাতনের শিকার হয়। এই জায়গাটা থেকে হয়তো ওনারা বলতে পারে নাই, এটা আমি আমাদের অভিজ্ঞতার আলোকে অনেকের সাথে কথা বলি, সেই হিসেবে বলছি। আপনারও বিরোধী দলে থাকা অবস্থায় মাঠ পর্যায়ে আন্দোলন এবং নির্যাতনের অভিজ্ঞতা আছে, সেটা শুনবো। তার আগে একটা প্রশ্ন নিতে চাই। জি, আপনি? আমি আব্বাসউদ্দিন নয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট। আমার তুহিন আপুর কাছে আমার একটা কোশ্চেন, সেটা হলো, উনি বলেছেন যে নারীরা রাজনীতিতে অনেক দূর এগিয়েছে, কিন্তু জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় আমাদের জন্য নারীদের 2015 সাল পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল রাজনীতিতে মিনিমাম 33% অংশগ্রহণ। সেখানে বর্তমান সরকার এমডিজিতে 5 বছরের আগেই আসার পরেও ওনারা বর্তমান পর্যন্ত 20% অংশগ্রহণ করাতে পেরেছে, তাও যার 18% মতো সংরক্ষিত। ধন্যবাদ। আর কোশ্চেনটা শেষ হয়নি। 18% মতো সংরক্ষিত, আর সংরক্ষিত দিয়ে আসলে ক্ষমতায়ন হয় কিনা, এটা আমার একটা বিগ কোশ্চেন। জি, শেষটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনি দুজনের কাছে শুনবো। আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর কথা বলেছেন। আপনার এই প্রশ্নটা আমার এটা নিয়ে আমার কথা বলার অনেক ইচ্ছা ছিল, যাক আপনি আমাকে প্রশ্নটা করেছেন। 2011 সালে যখন নারী নীতি করা হলো, সেখানে আপনার 32-এর ধারায় উল্লেখ ছিল যে 33% নারী ক্ষমতায়নে 33% দলগুলোকে 33% সরাসরি নির্বাচিত করা হবে। কিন্তু যখন সেটা করা হলো, তখন কিন্তু আমরা কিন্তু নিজেদের দোষটা আমাদেরকে বলতে হবে। তখন কিন্তু কোনো ওই রাজপথে যখন নাকি কিছু মৌলবাদীরা ধর্মের নামে নারীকে, যারা যুগ যুগ ধরে শৃঙ্খলা আবদ্ধ করতে পছন্দ করে, নারীকে যারা পিছিয়ে থাকতে দেখতে পছন্দ করে, যারা নারী শিক্ষা বিশ্বাস করে না, যাদের কাছ থেকে আমাদের রোকে আপা সহ আমাদের নারী আন্দোলনকারী যারা আছে যুগ যুগ ধরে তাদের ওই মুক্ত করার জন্য সংগ্রাম করেছে, সেই গোষ্ঠী, সেই ধর্ম ব্যবসায়ীরা যখন রাস্তায় নামলো এই নারী নীতি যাতে বাস্তবায়ন না হয়, তখন কিন্তু আমরা মুষ্টিময় যারা দলের রাজনীতির সঙ্গে জড়িত, আমরা যেভাবে সভা সমাবেশ করেছি, আমি বলবো আমাদের বোনদের সেদিন কিন্তু তারা তাদের ঘরে অসহযোগ আন্দোলন করতে পারেনি, যেন আমার সংসার আমি সহযোগিতা করব। সেদিন কিন্তু আমরা দলমত সবাই ভুলে গিয়ে, আমি একজন নারী হিসাবে সেদিন কিন্তু আমরা আমাদের পক্ষে অবস্থান নিতে পারি না। কেন আমার 33% কেন দেওয়া হবে না? এটা তো আমার অধিকার, সম অধিকার কথা। আপনার 32-4 ধারা সেখানে উল্লেখ ছিল যে সমভাবে। কিন্তু আমাদের বড় দলগুলো কি সেটা নিশ্চিত করছে? দলের ভিতরে পদায়ন বলেন, তাদের দলের নিশ্চয়তার জন্য সেখানে নারীদের এগিয়ে আসা দরকার আছে। সেভাবে কিন্তু রাজনীতিতে আপনি একটা ইলেকশন করার মতো নিজেরও যোগ্যতা অর্জন করতে হবে। আমাদেরকে এত অত্যাচার নির্যাতন করে আমরা খুঁজে পাই না। আজকে আপনারা কিন্তু এখানে মেয়ে বেশি খুঁজে পান নাকি? দর্শকের সারিতে ছেলের সংখ্যা বেশি, মেয়ের সংখ্যা কম, কারণ পাওয়া যায় না, কারণ আমরা যুগ যুগ ধরে নির্যাতিত হয়ে আসছি। আমাদের এটা আমি স্বীকার করি যে প্রধানমন্ত্রী, বিদ্যুৎ বা সাবেক বিরোধী, এরা মেয়ে হলো চারপাশে এখনো পুরুষ বেষ্টিত, তারা নারীদেরকে
এগিয়ে আসতে দিবে না, কিন্তু আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে। আমাদেরকে কেউ খাইয়ে দিবে না, আমাদের নিজেদের অধিকার নিজেদের বাস্তবায়ন করতে হবে। আমাদের 33% যে দাবি, সেটা আমি আমার দলের উদ্যোগে, আমি একজন নারী হিসাবে আমি মনে করি আমার অধিকার আদায় করে নিতে হবে, এবং সেজন্য আমি কাজ করে যাব। জি জি, ওনাকে দেন। জি, আমার নাম ফরিদা খানম, শিক্ষিকা, কেন্দ্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেত্রকোনা। সাবিনা আপার কাছে আমার একটা প্রশ্ন, আমাদের রাজনৈতিক অঙ্গনে নারীরা কি আগের তুলনায় কত দূর এগিয়েছে? অনেকটাই বোধহয় জবাব দেওয়া হয়ে গেছে, তারপর যদি সংক্ষেপে বলেন। আমি বলি আপা, আমি তো মনে করি অনেক দূর এগিয়ে গেছে। এই যে আপনি এখানে এসে বসেছেন, আপনাকে যে অনুমতি দেওয়া আছে, এখন তো অনেক নারীরা কিন্তু এখন আর প্রত্যাশিত হারিয়ে গিয়েছে কিনা, আমাদের প্রত্যাশার চাইতে আমরা এখন অনেক এগিয়ে আছি। কারণ এখন সব জায়গায় এখন নারীরা, আপনি নারী শিক্ষা দেখেন, নারীরা সমভাবে গেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য কিন্তু অন্যান্য ক্ষেত্রে শান্তি বৃক্ষ পুরস্কার পেয়েছে, কারণ নারীরা এখন শিক্ষা দীক্ষা আপনার সর্বক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে যেই অগ্রগতি, নারীকে যদি দায়িত্ব দেওয়া হয়, আমার বিশ্বাস যত কঠিন কাজ হোক সে সম্পূর্ণরূপে সেই দায়িত্ব পালন। প্রধানমন্ত্রী মাঝে মাঝে বলে যে ছেলেদের চাইতে যদি মেয়েদেরকে দায়িত্ব দেয়, সেই দায়িত্বটা সেক্ষেত্রে আপনার দল নিশ্চয়ই অনেক বেশি সুযোগ দিচ্ছে নারীদের কাজ করার, অনেক বেশি নারীদেরকে সুযোগ দিয়েছে। যেমন আমাদেরকে এমপি নির্বাচিত করার সময় বলেছে যে কোনো ছেলেরা এখানেই করবে না, মহিলাদের ব্যাপারে সেখানে সে নিজে মেয়েদেরকে, এবং আমাদের যারা এবার সংসদ সদস্য হয়েছে, সংরক্ষিত কোটা যাদেরকে বানিয়েছে, তারা সব কিন্তু আপনার রাজনীতিতে বিভিন্ন জেলার সভাপতি সেক্রেটারি এবং নিবেদিত প্রাণ, খুব তৃণমূলের, তারা আজকে তারা নেতৃত্ব দিচ্ছে এবং ভালো করতেছে। সংসদে তাদের একটি সংসদ ছিল যে তারা গ্রাম থেকে এসেছে, গ্রামের মানুষটা তারা রুট লেভেল, তারা বেশি বোঝে, আমাদের চেয়ে তারা ভালো জানে, কারণ তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় প্রতিনিয়ত। সেই অভিজ্ঞতার কারণে মনিয়াপা, এই যে সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত করা, এইটা কি ক্ষমতায়নের জন্য যথেষ্ট, বা এটা কি একটা বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, তাতে করে প্রতিযোগিতামূলক ভাবে যেভাবে উঠে আসার কথা নারী নেতৃত্ব সেটা হচ্ছে না? আমি এটাকে এই মুহূর্তে বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, এইখানে আমি কখনোই এটাকে অ্যাকসেপ্ট এই মুহূর্তে করতে পারি না। এই কারণে যে যখন প্রথমে সংরক্ষিত আসনে 10 জন দিয়েছিল দেশ স্বাধীন হওয়ার পরে, তখন দরকার ছিল, কারণ তখনকার নারীরা ঘর থেকে বের হতো না, তখন নারীদেরকে স্বাধিকার দেওয়ার জন্য এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এই কাজটা করা দরকার ছিল। এবং তারপরে 15 জন, তারপর 30 জন, তারপর 45 জন, তারপর 50 জন। কিন্তু এখন যেটা হচ্ছে, যেমন ধরেন গত সংসদে, নবম সংসদে যেসব নারী নেত্রীরা এমপি ছিল, দশম সংসদে তার 95% নাই, তার মানে 95 জনই নাই, না সরাসরি না, সংরক্ষিত আসনে তাদেরকে বাদ দিয়ে আবার নতুন আরেক সেট আনা হয়েছে। এবং এটা এই সরকার না, অনেক সরকারের সময় এটা হয়। কেন? এটা হলো সান্ত্বনা পুরস্কার। সান্ত্বনা পুরস্কারটা কেমন? আপনি রাজনীতি করেন, আপনি কোনো কারণে মনোনয়ন পেলেন না, তখন আপনার জন্য আপনার বউ অথবা আপনার কন্যা নির্ধারিত হয়ে থাকলো, অথবা কোনো এমপি মারা গিয়েছে, সেই জায়গায় তার বাচ্চা নাবালক, সেই জায়গায় সে জনগণের সেন্টিমেন্টটা নেওয়ার জন্য সে, তার মানে কি নারী যুগে যুগে কিন্তু মানুষের হাতিয়ার হিসেবে ইউজ হচ্ছে, সে কিন্তু কিছু করতে পারছে না। এখানে জাহাঙ্গীরনগরের ভাইটা যে কথাটা বলল যে ক্ষমতায়নে এখন 20% এবং এর মধ্যে 18%ই সংরক্ষিত, তার মানে 2% হচ্ছে নারী ক্ষমতায়নে, 2%, মাত্র কয়েকটা হাতে গোনা নারী সরাসরি ইলেকশন করেছে। আপনি দেখেন 2008-এ যে কথাটা ছিল 33%, 2020 পর্যন্ত এটাকে আনতে হবে। কিন্তু তখনকার নবম জাতীয় সংসদের আওয়ামী লীগের সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী, উনি বলেছিলেন যে উনি ক্ষমতায় গিয়ে 100 জন নারীকে ভোট করার মতো ক্ষমতা দিবেন। পরবর্তীতে কি দেখা গেল, 3.5 বছর পরে নবম সংসদে 3.5 বছর পরে উনি তড়িঘড়ি করে 5 জনকে এক্সটেনশন করে 50 জনে করলেন। এবং আমাদের বিভিন্ন নারী নেতৃবৃন্দ, মানে নারী বিভিন্ন সংগঠনগুলো, তারা রহস্যজনকভাবে নীরব থাকলেন। এবং যখন আমরা সিইসির কাছে কাগজ দিয়ে সব দলগুলো সিগনেচার করে যখন আমরা বললাম যে নারীদেরকে এখানে দিনকে দিন ক্রমবর্ধমান হারে বাড়াতে হবে নারীর ক্ষমতায়ন, আমরা পরবর্তীতে কিছুদিন আগ পর্যন্ত যে উপজেলা এবং পৌরসভা নির্বাচন দেখলাম বড় বড় দলগুলো কেউই নারীদেরকে মনোনয়ন দেয় না, এবং রহস্যজনকভাবে আবারও সিইসিও চুপ করে আছে। একটার মনোনয়ন বিএনপি দিল, সেটা ফেল করলো, একটা মনোনয়ন আওয়ামী লীগ দিল, সেটাও ফেল করলো। দুই দলের দুইটা চেয়ারম্যান আছে স্বতন্ত্র, তারা স্বতন্ত্র থেকে পাশ করেছে। তা এইটা যদি হয় নারীদের ক্ষমতায়ন, তাহলে কিন্তু
লঙ্কা বহুদূর, জি। সেখানে যাওয়াটা আমাদের দ্বারা হবে না। হ্যাঁ, এই জায়গায় আমি একটুখানি বলতে চাই যে যে কথাটা আসলো নারী নীতির প্রয়োজন ছিল না যদি 28-এর খ 72-এর সংবিধান 28-এর খতে আছে নারী পুরুষ ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলেই সমান অধিকার। সেই সমান অধিকার যদি বাস্তবায়িত হতো এই 43 বছরে, তাহলে কিন্তু নারী নীতির দরকার নাই। আর নারী নীতিটা করতে গিয়ে তৎকালীন গভর্নমেন্ট সেখানে নারীদের সাথে কিছু আপোষ করেছে, কিছু হুজুরদের সাথে আপোষ করেছে। আমরা এই বিষয়টাতে ফেরত আসবো, তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নেব। আমরা কথা বলছি নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে। বিরতির পরে এসে আবারও এই বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদের কাছ থেকে প্রশ্ন নেব। তিন গতে আজ আমরা কথা বলছি রাজনীতিতে নারীর অবস্থান নিয়ে। একটা প্রশ্ন নিয়ে আলোচনায় ফেরত যাব। আমার নাম সাইফুল ইসলাম, আমি একজন স্টুডেন্ট। আমার কোশ্চেন হলো যে আমরা ছেলে বন্ধুরা কিন্তু আমরা রাজনৈতিক বিষয় নিয়ে অনেক সময় অনেক আলোচনা করি, কিন্তু মেয়েদের আমি কখনো রাজনৈতিক আলোচনা করা খুবই কম দেখি, মানে দেখেই না বলতে। এর কারণ কি জানতে চাচ্ছেন? সেই জন্য বলতে চাইতেছি যে আদৌ কি নারীরা আমরা রাজনীতিতে মানে এগোচ্ছে নাকি। যে আমি একটু যুক্ত করে দিই তার সাথে, তুই না পা আপনাকে দিয়ে শুরু করি যে আপনারা ছাত্র রাজনীতি করেছেন, তাহলে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা রাজনীতিতে বেশি আসছে না কেন? এবং যেটা তিনি বললেন যে আলোচনায় তারা রাজনীতির মধ্যে থাকেন না, তার মানে হচ্ছে তাদের কি অনীহা আছে রাজনীতিতে? তাদের কোনো অনীহা নেই। আসলে নারী রাজনীতিতে কিছুটা তো প্রতিকূলতা সৃষ্টি করে আমাদের পুরুষ শাসিত সমাজে, আমরা সেটা পড়ি। অনেক সময় দেখা যায় একটা মেয়ে যখন ভালো এগিয়ে গেছে, যেমন আমি মিরপুর বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রলীগ করি, আমার অনেক যোগ্যতা থাকতেও আমার একটা অযোগ্যতা ছিল, আমি একজন মেয়ে, আমাকে সেক্রেটারি বা জিএস এগুলো হওয়া যাবে না, আমি মহিলা বিষয়, আমার জন্য এটা সংরক্ষিত। এই যে এটা মনিয়াপা বলছেন, আসলে আমরা এই সংরক্ষিত ব্যাপারটা উঠাই দিতে হবে। সংসদ সংরক্ষিত, দলের মধ্যে সংরক্ষিত, শুধু নারী বিষয়ক দায়িত্বই আমরা পাচ্ছেন। নেতৃত্ব দিয়েছে, তখন দেখা গেছে আমাদের যোগ্যতা অনেক বেশি, আমরা কাজ করছি, সারাক্ষণ সময় দিচ্ছি, কিন্তু দেখা যায় যে সময় কম দিতে পারে তারা নেতাদের বাড়ি বাড়ি করে। একটা মেয়ের পক্ষে রাত 12টার পরে ওইভাবে যায় সময়টা দেওয়া সম্ভব হয় না, কিন্তু তারা শুধু এতটুকু করতে পারে যে কারণ আমরা সারাদিন যে কাজ করলাম সেই কাজটা ম্লান হয়ে যায়। এই জন্য আমরা কিন্তু ওইখানেই আমরা কিন্তু বাধা হয়ে যায়। মেয়েরা অনেক আলোচনা করে, আরো বেশি ভাবে, কারণ মেয়েরাই তো রাজনীতির, কারণ ঘর হচ্ছে রাজনীতির প্রথম শিকার, কিন্তু ঘর থেকে হয়। একটা জিনিস দাম বাড়লে তখন কিন্তু এফেক্ট একটা নারী হয়, আলোচনা কিন্তু তখন ওখান থেকে শুরু হয়। তো নারী কিন্তু বেশি সচেতন। প্রথম কিন্তু পত্রিকার পাতাটা খুলে নারী দেশের খবরটা নেয়, দেশের কি অবস্থা, আমার ছেলে মেয়েকে স্কুলে যেতে হবে, কারণ নারীরা ঘর সামলায়, বাহির সামলায়, নারীরা অনেক শক্তিশালী। ওই অভিজ্ঞতাটি রাজনীতিতে কাজে লাগাতে চেষ্টা করেন, চাচ্ছে, কিন্তু এবং নারীদেরকে কাজে লাগানো উচিত। এর জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন, পুরুষদের সহযোগিতা। জি মনিয়াপা, এই যে সংরক্ষিত, যেটা মনিয়াপা বলছিলেন যে দলের পদও সংরক্ষিত জায়গায় নারী বিষয়ক, সংসদেও সংরক্ষিত, এই সংরক্ষিতর মধ্যে আটকে থাকছে, সরাসরি নির্বাচনের ক্ষেত্রে মনোনয়ন নারীরা বেশি পায় না কেন? আপনার দল কতটা দেয়? আসলে এই প্রশ্নটা এত বেশি বৃহৎ যে আমি আমার ভাইটার সাথে একমত হয়ে বলতে চাই যে আমার জন্ম হলো, রাজনৈতিক জন্ম হচ্ছে এরশাদ বিরোধী আন্দোলনের শেষের দিকে। তো ও তখন কিন্তু আপনি খেয়াল করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইডেন, বদরুন্নেসা অনেক কলেজগুলোতে মেয়েরা কিন্তু খুব আসতো এরশাদ বিরোধী আন্দোলনের করতে, কিন্তু তারপর কি হয়েছে, তাদেরকে যথাযোগ্য মর্যাদা না দেওয়ার কারণে তারা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। এই কারণে যে যখন একটা মেয়ে অগ্রসর হচ্ছে, সব দলেই অ্যাডভান্স হচ্ছে, তখন আর কিছুতে না পারলে তার ব্যক্তি চরিত্র নিয়ে কথা বলা হয়। যখন একটা নারী এখনো সমাজের পশ্চাৎপদ, নারীকে কিন্তু চরিত্রের সকল কিছুর অধিকারী নারীকেই মনে করা হয়, একটা পুরুষ এত কিছু করে তাকে কিন্তু ওইভাবে মনে করা হয় না, তখন নারীটার আর কোনো কিছু করার থাকে না, তাকে ফিরে যেতে হয়। অথবা দেখা গেল যে কথাটা আপনি বললেন, কতদিন যে কাজ করি এলাকায় নিজেও জানি না, মানুষ পছন্দ করে। গ্রামে একদম প্রত্যন্ত অঞ্চলে দাঁড়িয়েলা কোনো মানুষ আজ পর্যন্ত বলে নাই অমুকের মেয়েটাকে ভোট দেওয়া যাবে না বা ও মানুষ হিসেবে খারাপ হবে। যাদেরকে নিয়ে ভয় যে মুফাসলের একদম গ্রাসরুট লেভেলের, তারা কিন্তু বলে না। বলে কারা? দলের যে নেতৃবৃন্দ। একজন পাশাপাশি আমরা এত কাজ করি, আমাদের পাশাপাশি দেখা গেল যে সব দলে একটা পুরুষ, সে যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়, একটা যদি কমিশনার হয়, সে মনে করে আরে ও কিসের এমপি। এই পুরুষতান্ত্রিক মনোভাবের ক্ষেত্রে আপনার দলের শীর্ষ নেত্রী একজন নারী,
তিনি কতটা ভূমিকা রাখছেন বা এর সুবিধা আপনি কি পাচ্ছেন? এই জায়গাটাই প্রশ্ন, আমার দলের না, শুধু অনেকগুলো দলেরই শীর্ষ নেতা নারী। সেটা আমি যে প্রথমে যে কথাটা বলেছিলাম, ওনারা তো ওনারা হচ্ছেন যে একদম সূর্যের মতো চারপাশে যে বিভিন্ন গ্রহগুলো থাকে, সেই গ্রহগুলো সব পুরুষ গ্রহ। সেই পুরুষ গ্রহটা দিনে রাতে যেভাবে কথা বলতে থাকেন যে এটা এবং যে কোনো জায়গায় যখন আপনার এখনো দেখেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গড় রেজাল্ট কিন্তু নারীদের ভালো, কিন্তু তারপরেও দেখেন চাকরির আসনগুলো কিন্তু ওখানে বৈষম্যতার শিকার হতে হয়। তো সেই জায়গায় পুরুষরা তখন মনে করে আরে আমার উপরে যে আমার ভাত রান্না করে, এক লোক বলছিল যে দুই বন্ধু ঝগড়া লাগছে, তো দুই বন্ধু জানে না কার বউ কি করে। তো একজন বলে আরে তুই কি জানিস আমি তোকে কি করতে পারি, আমি অমুকের ছেলে। বলে আরে জানা আছে তুমি বিসিএস অমুকের ছেলে, আরে তো বিসিএস অফিসার আমার বাসায় ভাত রান্ধে। তো বলছে হ্যাঁ, সে তখনও বুঝে নাই কিসের ভাত রান্ধে। তখন বলে যে কতক্ষণ পরে অন্যরা হাসছে যারা জানে, তখন বলে যে উনার স্ত্রী হচ্ছে ডিসি একটা জেলার ডিসি কে যখন একটা ফ্রেন্ড হাস্যচ্ছলে বলে যে একটা বিসিএস অফিসার তার বাসায় ভাত রান্না করে, এই মানসিকতাটা আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? এই জায়গাটা যদি আমরা চেঞ্জ না করতে পারি আমাদের হবে না। একই প্রশ্ন তুহিনা আপনার কাছে ছোট করে নেব, সেটা হচ্ছে যে আপনার দলের শীর্ষ নেত্রী নারী, তিনি এই পুরুষতান্ত্রিক মানসিকতার বিষয়ে কতটা অবদান রাখছেন, বা আপনি একজন নারী হিসেবে কোনো সুবিধা পাচ্ছেন কিনা শীর্ষ নেত্রী নারী হওয়ার কারণে? নারী হিসেবে আমার মাননীয় প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করে নারীকে সুবিধা দেওয়ার জন্য। তারপরে এটা সত্য যে কিছু কিছু সময় তো নারীকে দেওয়ার জন্য কথা উঠে, যে উনি বেশি নারীদেরকে প্রশ্রয় দেয়, বেশি নারী নেতৃত্বকে পছন্দ করে। যেমন স্পিকার যখন করছে, অনেকে কিন্তু মনে মনে তা একটু কষ্ট পেয়েছে, কারণ ডক্টর শিরিন শারমিন চৌধুরী তার যোগ্যতা আগের যারা স্পিকার ছিল তাদের চেয়ে আমার মনে হয় না কম। যদি বিশ্লেষণ করা যায়, হ্যাঁ, রাজনৈতিক অভিজ্ঞতা ছিল, সে আইন পেশা ছিল, তার কিন্তু অনেকটা অভিজ্ঞতা আছে। তার পরিবার কিন্তু রাজনৈতিকভাবে ছোটবেলা থেকে রাজনৈতিক প্ল্যাটফর্ম, এরকম কিন্তু অনেক রাজনৈতিক অভিজ্ঞতা কম অনেকেই অনেক বড় ইয়েতে চলে আসছে। আপনি দেখেন নারীর ক্ষেত্রে এসে এখানে নারী বলে তখন সম্মিলিত হয়েছে, চেষ্টা করেন সে আসলে সুবিধা দেওয়ার জন্য, কিন্তু কিছু তো অসুবিধা হয়। আর আমরা যতই সংরক্ষিত আসনে হই, আর আমরা যখনই একটা জায়গায় যাই, তখন কিন্তু পুরুষরা আমাদেরকে ভয় পায়। আমি মনে করি এখন মেয়েদেরকে এই দায়িত্বটা দেওয়া যাবে না, কারণ তারা জনপ্রিয়তা, কারণ অর্ধেক ভোটের মালিক কিন্তু নারী। আমাদের কিন্তু যদি নারী ভোটার বেশি, এই জন্য ভয় না, নারীরা খুব সুচারুরূপে দায়িত্বটা পালন করে, সুচারুরূপে দায়িত্ব পালন করে। অর্ধেক ভোটের মালিক পুরুষের মধ্যে ডিভাইডেড আছে। নারীকে যারা পছন্দ করে তারা কিন্তু এক জায়গায় স্থির থাকবে, এই ভয়টা আছে। নারী ভোটগুলো সব তার কাছে চলে যেতে পারে। এর জন্য একজন নারী নেত্রী যদি একটু এগিয়ে যায়, তাকে পিছানোর জন্য ভয় থেকে একটা পুরুষ নেতার সাথে একটা নারী এগিয়ে যেতে পারে, কারণ তার অর্ধেক ভোটের একটা হিসাব আছে, তখন করে কি তাকে পিছায় দাও, কোনো না কোনো অজুহাতে আমরা একটা প্রশ্ন। জি আপনি। আমি ইমরান আহমেদ, ঢাকা কলেজে একজন ছাত্র। তো আমার প্রশ্ন তুহিনাপা এবং মনিপা দুজনের কাছেই, যে আমাদের ঢাকা শহর বা বড় বড় শহরগুলো থেকে আমরা দেখি যে নারীর রাজনীতিতে যোগদান অনেক বেশি, কিন্তু জেলা শহর অথবা ছোট ছোট জেলা উপজেলা এগুলো থেকে অনেক কমই সম্পৃক্ততা রয়েছে। তো এগুলোর জন্য আপনারা পার্সোনালি কি করছেন? জি, খুব ভালো প্রশ্ন। আমি মনে করি তৃণমূল থেকে নারী নেতৃত্ব তৃণমূলে কিন্তু এখন আমরা যদি কোনো করতে যাই, সংগঠন গোছাতে যাই, দেখা যায় তৃণমূলে কিন্তু আরো বেশি লোক আসে, কিন্তু তাদের সেভাবে মিডিয়াগুলো বা কাভারেজগুলো আসলে পায় না। এইখানে আমরা নারীদেরকে পিছিয়ে, আমি মিডিয়ার কাছে আহ্বান করব, যারা তৃণমূলের নারীরা আছে তাদের ব্যাপারগুলো একটু তুলে ধরেন। তারা বিভিন্ন সমস্যাকে তারা ফেস করছে, এবং তারা আমাদের চেয়ে অনেক সাহসী, অনেক শিক্ষিত মহিলা আছে, কিন্তু সে মনে করে শাড়ি চুরির আলাপ ছাড়া সে আর কোনো আলাপ করে না। কিন্তু অনেক গ্রামের মহিলারা আছে অনেক বেশি সচেতন, তারা আছে, তারা বোঝে তার অধিকার সম্পর্কে, কিন্তু গণমাধ্যমে তাদের কথা না আসার কারণে আমরা জানি। এইখানে একটু ডিফার করতে চাই, সেটা হলো যে ওনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জেলা শহরগুলো বা মুফাসল শহরে কেন নারীরা টিকতে পারে না, আসে না, ঠিক তা না। যেমন ধরেন যে ইউপি নির্বাচন এবং পৌর নির্বাচনে, উপজেলা নির্বাচনে নারীরা ইলেকশন করে, ভাইস চেয়ারম্যান অথবা কমিশনার, সেখানে দেখেন সংরক্ষিত বলা থাকে। একটা না হয় এখানের মহিলা এমপিরা না হয় সংরক্ষিত, তাদের ভোট করতে হয় না, কিন্তু ওরা কিন্তু 3টা আসন থেকে ভোট করে, আর পুরুষরা একটা আসন থেকে ভোট করে। কিন্তু পরবর্তীতে তাদের আইনটা এমন, তাদেরকে কিছুই দেওয়া হয় না,
না ওই পুরুষটাই আপনার বয়স্ক ভাতা দেয়, তারপরে আপনার স্কুলের ইগুলো দেয়, বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দেয়, এবং ওই যে কম্বল টম্বল যা চাল ডাল টিআর জিআর এসব দেয়, কিন্তু ওই নারীটা টিউবওয়েল দেয়, নারীটার কিছুই থাকে না। আইনই তাদেরকে বঞ্চিত হ্যাঁ, করছে, এবং এবং সেই আইন তো আপনাদের দলগুলোই করছে সংসদে। পরবর্তীতে কি হয়, আমরা কিন্তু দলগুলোর বাইরে যেটা সত্যি সেটাই বলছি। পরবর্তীতে ওই নারী যদি ইলেকশনে নেক্সট টাইমে দাঁড়ায়, 5 বছর কি করেছে, অন্যখানে ভোট চাইতে গেলে বলে যারে ওরা তো ভোট দিচ্ছিলাম, ও তো আমাকে একটা কম্বলও দেয় না, আমি যে শীতে কষ্ট করলাম। আবার দেখা যায় যে ওই নারী নিজেও হয়তো দাঁড়ায় না, যে আমি তো কাউকে কিছু দিতে পারিনি, কিভাবে দাঁড়াবো। এইভাবে আমাদের নারীগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আমরা যদি দেখি যে আমাদের গার্মেন্ট বালিকারা, আমরা যেইখানে নারীরা সবচেয়ে দেশে ভালো করেছে, এই গার্মেন্টস বালিকারা কিন্তু একদম নদীর পানির জোয়ারের মতো কিন্তু ঢাকা আসছে, বিভিন্ন গার্মেন্টস এলাকায় গিয়ে তারা চাকরি করছে, কারণ তারা গিভেন টেকে কিছু পাচ্ছে, কিছু প্রতিদিন সন্ধ্যায় তারা একটা আর্ন করছে, যে মাস গেলে তারা সেই আর্ন পাচ্ছে। কিন্তু রাজনীতিতে এইভাবে, সেটা মেন্টাল আর্ন হোক আর আপনার আর্থিক আর্ন হোক, এইভাবে নারীদের কোথাও নাই দেখেই নারীরা ঠিক। তবে একটা কথা সত্য, আইনের কথা যদি বলেন, এই এখন এই যে টিআর আর কাবিখার ব্যাপারে মহিলা সংরক্ষিত আসন এমপিদের কিন্তু একটা আইন করে দেওয়া হয়েছে, যে এখানে মহিলা দ্বারা কাজ করা হবে, কিন্তু সেখানে একটু প্রতিবন্ধকতা কিন্তু হয়। এটা চেয়ারম্যান মেম্বাররা এটা মানেন, আইনকে দোষারোপ করা যাবে না, আমাদের মন মানসিকতাকে। কিন্তু যে আইনগুলো নারী ক্ষমতায়ন বিরোধী, সেগুলো সংশোধনের জন্য, পরিবর্তনের জন্য নিশ্চয়ই আপনার দলের ভেতর থেকে চাপ সৃষ্টি করবেন। এটা তো আইন করে দেওয়া হয়েছে, আমরাই বলেছি, এবং নেত্রী এটা নিজে ই করেছে, আইন করেছেন যে মহিলাদেরকে টিআর কাবিখা কাজগুলো মহিলাদের দিয়ে করাতে হবে। আমরা আর কয়েকটা প্রশ্ন খুঁজে পাই না, বাকিদেরকে নেব আমরা পরে। আমার নাম তাসলিম আহমেদ, আমি প্যান প্যাসিফিক সোনারগাঁতে আছি। আমার প্রশ্নটা হচ্ছে সাবিনা আক্তার তুহিন আপার কাছে, এই সংসদ নির্বাচনে নারীরা কি তাদের মূল্যবান ভোটটাকে দিতে পেরেছে? মানে গত সংসদ নির্বাচন, হ্যাঁ, এই গত সংসদ নির্বাচনে কি নারীরা তাদের মূল্যবান ভোটটাকে দিতে পেরেছে? গত না, এই সংসদ মানে চলছে, এর যে নির্বাচন, নারীরা আর পুরুষরা সেখানে, আপনারা ওই যে ওইখানেও তো আমরা, এখানে আপনার প্রশ্নের কাছে কিন্তু নারী পুরুষ দুজনের কথা বলা উচিত ছিল। এখানে আপনার নারীকে আবার বললাম না, অবশেষে আমি পুরুষ, সেই জায়গায় ওখানে নারী পুরুষ নির্বিশেষে সবার ভোটের যেখানে বাংলাদেশে। আমার নাম আশরাফুজ্জামান মামুন, আমি একজন ব্যবসায়ী। আমার প্রশ্নটা হচ্ছে আমার মাননীয় দুইজন সংসদ সদস্য, সাবেক এবং বর্তমান দুজনের কাছেই, যে নারীরা রাজনীতিতে অগ্রগামী হইতে পারতেছে না, এটা কি পুরুষদের দোষে নাকি নারীদের আত্মকেন্দ্রিক সাহসিকতার কারণে হইতে পারতেছে না? মানে নারীরা নিজেরাই নিজেদেরকে পিছিয়ে রাখতেছে, ওনারা আরো নিজেদেরকে পিছিয়ে রাখতেছে। পুরুষতান্ত্রিকতার কথা আপনারা বলেছেন, নারীরা নিজেরা কতটা দায়ী? যদি এটা বলি যে অত্যাচারী ব্যক্তি একসময় অত্যাচার করে, এখানে নারীদের বাধা নারীও হয়, কিন্তু কি করবেন, যুগ যুগ ধরে আপনারা শিখে এসেছেন, ওই স্ত্রীকে অত্যাচার করতে হতো, এই কাজটা করা যাবে না, ঘরের বাইরে বের হওয়া যাবে না। শাশুড়ি কি করে, কারণ নিজে অত্যাচারিত হয়েছে, সে এই জিনিসটাই তার পুত্রবধূকে শ্বশুরের চাইতে শাশুড়ির উত্তরাধিকার সূত্রে হয়ে আসছে, কারণ এটা এত অত্যাচারিত নারীরা হয়েছে। নারীদের আপনার প্রতিটা দেহের যে অলংকারের দিকে আপনার যদি করেন, সেটা যুগের পিছনে গেলে তাকে দেখা হয়েছে তাদেরকে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হইতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে আরব ইয়েতে কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত কবর দেওয়া হয়েছিল হতো। নারী সমাজকে তো যুগ যুগ ধরে তারা দাসী প্রথা ছিল, তার ধারাবাহিকতা কিছুটা এখনো আছে। সেই দাসী, সেই অত্যাচারের ভিতর থেকে নারী আজকে ক্ষমতার শীর্ষে। তারপর কি বলেন, আমরা কি নিজেদেরকে নিজেরা পিছিয়ে রেখেছি? ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, আপনারা স্বীকার করবেন, কারণ নারী ধৈর্য তাদের বেশি, সবকিছুতে নারী। একটা নারীকে দায়িত্ব দিলে নারী সবচেয়ে বেশি ভালো, ঘর সামলাতে পারে, চাকরি করতে পারে। কিন্তু আপনাকে যদি একটা পুরুষকে যদি বলা হয় যে আপনি ঘর সামলান আবার চাকরিও করেন, সম্ভব না। তার মানে নারী বেশি যোগ্য, নারী পিছিয়ে থাকবে না ইনশাআল্লাহ। আমি একটা কথা যেটা বলি, যে ওনার কথাটা আমি এইটুকু বলতে চাই যে আমি নারী পুরুষ এখনো শেষ দিকে কাউকে দোষারোপ করব না। আমাদের এই সমাজটার মাইন্ডসেটের পরিবর্তন দরকার। সেই মাইন্ডসেটটা পরিবর্তনের জন্য যেহেতু এখনো আমাদের পুরুষ ভাইয়েরা
বাইরে কাজ বেশি করে এবং তাদের স্বাচ্ছন্দ্যের জন্য, তাদের পারিবারিক স্বাচ্ছন্দ্য, তাদের সন্তানের শিক্ষিতের জন্য নেপোলিয়ন বোনাপার্ট বলেছিল, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দিব। সেই মাইন্ডসেটটা যদি যতক্ষণ না চেঞ্জ করবে, এবং দুইজন যেখানে চাকরি করলে পরিবারটা যতটা সচ্ছল থাকে, একজন করলে কি তো সেই সচ্ছলতা আসে না, সেই দিকটা যদি পুরুষরা চিন্তা করে, তাহলে নারীরাও আস্তে আস্তে নারীদের ওই যে ঘরের কোনায় থেকে থেকে ওনার কথা মতো যে ক্রেজি হয়ে যাওয়াটা, একজন আরেকজনকে নির্যাতন করা, এই এনভায়রনমেন্টের আমরা চেঞ্জটা আনতে পারলে, আমাদের মাইন্ডসেটটা যে হ্যাঁ আমি আমার মায়ের দৃষ্টিতে আমি আমার অন্য বোনদের, রাস্তার বোনদের দেখব, আমি আমার বোনের দৃষ্টিতে আমি এই সমাজটাকে দেখব, এখানে পুরুষ নারী, আমি বস, আমি অফিসে নারী পুরুষ সবাইকে সেম দৃষ্টিতে দেখব, তাহলে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। জি, অনেক অনেক ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি, অনেক অনেক ধন্যবাদ সাবিনা আক্তার তুহিন। আরেকটা বিরতির পর আমরা কথা বলবো গণমাধ্যম নিয়ে। গণমাধ্যম পর্বে এবার আমরা কথা বলবো টেলিভিশনে অনুসন্ধানী সাংবাদিকতা সম্পর্কে। সেখানে আমাদের দুজন অতিথি থাকবেন, সুপন রায় এবং ফারজানা রূপা। আশা করছি সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আপনারা। অনুষ্ঠানের গণমাধ্যম অংশে আজ আমরা কথা বলবো টেলিভিশনে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে। দীর্ঘদিন ধরে অনুসন্ধানী সাংবাদিকতা করছেন এবং অনুসন্ধানী সাংবাদিকতা ভিত্তিক অনুষ্ঠান করছেন এমন দুজন অতিথিকে আজ আমরা দাওয়াত করেছি এই অনুষ্ঠানে। তারা হলেন যমুনা টিভির অনুষ্ঠান প্রধান সুপন রায় এবং ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারজানা রূপা। আর শুরু থেকে আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারা আমার সাথে অতিথিদেরকে প্রশ্ন করবেন। সুপন রায়, আমরা জানি যে সাংবাদিকতা পেশাটাই ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকির মাত্রা বেড়ে যায় যখন আপনি অনুসন্ধানী সাংবাদিকতা করেন, এবং এই অনুসন্ধানী সাংবাদিকতা পত্রিকার চেয়ে টেলিভিশনে আরও বেশি, সেই কাজটি আপনারা করছেন। টেলিভিশনে অনুসন্ধানী সাংবাদিকতার ঝুঁকির ধরনটা কেমন, যদি সংক্ষেপে বলতেন। এর আগে যেটা করতাম ক্রাইম ওয়াচ ২১ এনটিভিতে, ওইটা আমি সত্যিকার অর্থে অনুসন্ধানী সাংবাদিকতা বলবো না। বাট এখন যেটা করছি, আমাদের একটা ভালো টিম আছে, আমরা সত্যিকার অর্থেই মৌলিক বিষয়গুলোতে কাজ করতে চাই এবং করছি। আমি করতে গিয়ে যেটা উপলব্ধি করছি, আসলে ফিল্ডে কাজ করে আমাদের যারা সহকর্মী, তাদের মাধ্যমে এবং প্রতিটা পর্ব প্রচার হওয়ার পর যেই ফিডব্যাকগুলো পাই, পুলিশের এসপি, আমাদের অনেক বন্ধুবান্ধব বিভিন্ন জায়গায়, পুলিশের এসপি, ইংরেজি মাধ্যম স্কুলের, আমি তাদের নাম মনে পড়ছে, একজন প্রিন্সিপাল, আমার স্ত্রী, প্রথমে বলছে একটু বেশি হয়ে যাচ্ছে, ভয় দেখাচ্ছে। না না, ওরা আমাকে পরামর্শ দিচ্ছে যে তুমি যে করছো, তুমি তো কোন জায়গায় আছো, কোন দেশে আছো। তা আমি হাসতে হাসতে বলি যে আমি যদি মারা যাই, আমার চিতায় অথবা যেখানে, ওখানে যে ফুল দিয়েছেন, এই কথাগুলো প্রত্যেককে আমি দিচ্ছি। আমি যে কথাটা এই জন্য বলছি যে আমরা কোন জায়গায় কাজ করি এবং রিয়াকশানগুলো কিভাবে আসে, ওটা থেকে আপনি কিন্তু অবস্থাটা নিরূপণ করতে পারছেন। কিন্তু আমার এবং আমার টিমের প্রথম দিন থেকে আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছি, মানুষকে অযাচিতভাবে, ব্যক্তিগতভাবে আক্রমণ করব না, সে যেখানেই আমি কাজ করি না কেন। আমি করব জনমানুষ, এটা একটা পাবলিক সার্ভিস, সেই দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু প্রত্যেকটা কাজ সুচারুভাবে করার চেষ্টা করি। আমার সহকর্মীরা যখন স্ক্রিপ্ট করে, আমি বলতে কোনো দ্বিধা নেই, এটা পুরোপুরি উল্টে যায় আমার কাছে আসলে। অসংখ্য ত্রুটি থাকে, তারাও শিখছে, এটা লার্নিং প্রসেস। তো সেই জন্য বলছি যে প্রচুর ঝুঁকি আছে। আপনি বলছেন যে কাউকে আক্রমণ না করতে, কিন্তু সত্য তুলে ধরলে কারো না কারো বিপক্ষে তো যাবেই। হ্যাঁ, কারো না কারো বিপক্ষে আপনাকে করতে হবে। আলটিমেটলি আপনি তো একটা ট্রুথকে বের করে আনছেন, সেটা বিপুল সংখ্যক মানুষকে কোনো না কোনোভাবে উপকৃত করছে। তো আপনি ক্ষুদ্র স্বার্থটা দেখবেন না বড় স্বার্থটা দেখবেন, এটা আপনার বিপরীত। সবচেয়ে বড় ঝুঁকিতে কখন পড়েছেন? আমি এখন পর্যন্ত পড়িনি, যে কয়েকটা প্রোগ্রাম করেছি। তবে হ্যাঁ, ওই যে বললাম ওই সিগন্যালগুলো আসছে, কিন্তু আমি যখন সংবাদ মাধ্যমে কাজ করেছি, বিশেষ করে প্রিন্টে, ভোরের কাগজে, তখন এবং প্রথম আলোতে, তখন মারার জন্য পর্যন্ত আমরা অফিস সামনে ঘোরাঘুরি করেছি, এবং যারা ঘোরাঘুরি করে তারা আর এখন এই পৃথিবীতেই নেই। কিন্তু টেলিভিশনে তো ঝুঁকিটা আরো বেশি হওয়ার কথা। আমি সেইভাবে পাইনি, কেন জানি, আমি সত্যি কথা বলছি, সেইভাবে এখনো সেভাবে ফিল করিনি। তবে পুলিশ, স্ত্রী, আমাদের বন্ধু বান্ধব যখন বলে, তখন আমার মাঝে মাঝে মনে হয় নিশ্চয়ই কথাগুলোর গুরুত্ব আছে। কিন্তু সত্যি কথা বলছি, মনের ভিতরে একটা জোর আছে আমার, যে আমি যেটা বলছি সেটা কারো ইচ্ছাকৃতভাবে কাউকে পিছনে আমি লাগছি না বা আমরা লাগছি না। তো সেটা একটা অন্যরকম জোর, মনের জোর আসে। এবং প্রচুর মানুষ যে SMS, আপনি আমাদের যখন এক একটা পর্ব অন এয়ার, ওটা আপনাকে উৎসাহিত করে। এক একটা পর্ব যখন অন এয়ার হয়, আমার একটা ফোন আছে ধরার জন্য, ওরা ধরতে ধরতে টায়ার্ড হয়ে যায়, এত ফোন আসে।
আপনি আমার রেকর্ড আছে প্রত্যেকটা, কারণ আমরা রেকর্ড মেনটেন করি, আমাদের একদম ডায়েরিতে লেখা থাকে সব, কখন কে করেছে, ধরা যায় না। এবং সেসব ফোনে নিশ্চয়ই কোনো না কোনো পরামর্শ, কোনো দাবি আবদার। মানুষের, আমি যেটা দেখি, মানুষের কারো ধরেন ব্যক্তিগত সমস্যাগুলো মানুষ বেশি বলতে চায়। তার মানে কি, কোথাও না কোথাও সে গিয়ে গিয়ে টায়ার্ড হয়ে গেছে, সে মনে করে এখানে বললো হয়তো কিছু হলেও হতে পারে। কিন্তু আমি সেজন্যই বারবার অ্যাপিল করি যে আপনার অভিযোগটা যদি সুনির্দিষ্ট যেন হয়। কিন্তু আমি দেখলাম সেই কথায় খুব একটা সেভাবে তুলে ধরতে পারে না, আর বোঝাতে পারে না। ওই ব্যক্তিগত কথা এত লম্বা করতে থাকে, পরিমিতিবোধ মানুষেরও অনেক সমস্যা আছে, আমরা তো সবাই সুন্দরভাবে কথা বলতে জানি না। জি, ফারজানা রূপা, ঝুঁকি সম্পর্কে আপনার অভিজ্ঞতাটা কেমন? আমি আসলে 2-3টা জায়গায় কথা বলতে চাই। ঝুঁকি বলতে আমরা যেটা বুঝি যে ধরেন আমার উপর হামলা, আমাকে টেলিফোনে SMS দেওয়া, বা ধরেন কাফনের কাপড় পাঠানো, বা ধরেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার গাড়িকে ফলো করা, আমার গাড়িকে একটা ধাক্কা দেওয়া, এটা আমি মনে করি যে সাংবাদিকদের একটা কমন অভিজ্ঞতা। এই জায়গাটা এটুক মেনে নিয়েই কাজটা করতে হচ্ছে, এটা মেনে নিয়েই কাজটা করা। এবং আমরা বিশেষ করে আমার শুরুটা হচ্ছে একদম অপরাধ জগতের সাংবাদিকতা দিয়েই, ক্রাইম রিপোর্টিংয়ে আমার বরাবরের আগ্রহ। এবং 71 টেলিভিশনে আমি সমীকরণ শোটা শুরু করবার পরে এটি হচ্ছে লম্বা মেয়াদে বড় সময় ধরে মানুষ দেখতে পারে, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলে। এবং আপনি যদি যারা দেখেন সমীকরণ, তারা বুঝতে পারবেন যে শুধুমাত্র হচ্ছে গতানুগতিক ক্রাইম বলতে আমরা যেটি বুঝি যে একটা খুন বা হচ্ছে নির্যাতন, এর বাইরে যেটির সাথে হচ্ছে রাজনীতি জড়িত, একদম ক্ষমতা, আদর্শের দ্বন্দ্ব, তার সাথে যে অপরাধের যুক্ততা, তার মানে হচ্ছে বড় পরিসরে হচ্ছে যেখানে দ্বন্দ্বটা হয়, সংঘাতটা হয়, অপরাধটা ঘটে, দুর্নীতিটা ঘটে, সেই জায়গাটাতে আমরা কাজ করা শুরু করেছি। এবং সেই জায়গায় ঝুঁকির মাত্রাটা বেশি একভাবে, কারণ হচ্ছে যে এখানে হচ্ছে সংগঠিত লোকজন, গোষ্ঠী আক্রান্ত হচ্ছে, তাদের আদর্শকে চ্যালেঞ্জ করা হচ্ছে, তাদের মোটিভকে প্রশ্ন করা হচ্ছে। কখনো কখনো সরকার বা রাষ্ট্র রাজনৈতিক দল প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে। এতে আবার একটা সুবিধাও আছে, সেটা হচ্ছে যে পাল্টা মতাদর্শের মানুষ। আমি ইন্টারাপ্ট করছি, 30 সেকেন্ড নেব। নিশ্চয়ই আমি অদ্ভুতভাবে ভালো জিনিস পাচ্ছি। আমি দেখছি যে আমার শোগুলো রাষ্ট্রের যারা একদম মৌলিক জায়গাগুলোতে বসে প্রতিষ্ঠান, তারা ফোন করে করে ডিভিডি করে নিচ্ছে এবং তারা কাজ করছে এটার উপরে। আমি যেমন ইয়াবার কথা বলতে পারি, এটা যে মানে তাদের দায়িত্ব পালনের সহায়ক মনে করছে। হ্যাঁ, তারা নিয়ে যাচ্ছে, তারা এটা দিয়ে তারপর ইনভেস্টিগেশন করছে। আমরা কিন্তু যারা ক্ষমতায় থাকেন, যারা রাষ্ট্র, আমি জানি না, আমি এটা বলছি যে আমাদের যে লক্ষ্যটা, আমরা কাউকে শুধু অনর্থক ছোট করতে চাই না। আমি প্রবলেমটা আইডেন্টিফাই করে সেটাকে সমাধানের পথ একটু ইঙ্গিত দেয়া থাকে। আমরা তো এক্সপার্ট না সব বিষয়ে, কিন্তু আমি দেখেছি অন্তত আমার এই পর্যন্ত পর্ব প্রচার হয়েছে 22টি, এর মধ্যে 18টা পর্বই চেয়ে নিয়ে গেছে, বাসায় অফিসে এসছে, চিঠি দিয়েছে। কোনো ফলাফল কি দেখেছেন? আমি বেশ কয়েকটা ফলাফল, আমরা যখন 25 পর্ব হবে, আপনি দেখবেন যে আমরা ইম্প্যাক্ট একটা নামে করব, তার ভিতরে কোনটা কিরকম হয়েছে সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে ফলো করছি। ইভেন আমাদের সঙ্গে CNN যোগাযোগ করেছে, CNN আমাদেরকে কাভার করেছে। CNN এর আই রিপোর্ট যদি দেখেন, আমাদের পুরো টিমকে ছবি দিয়ে 4 জনের সঙ্গে কথা বলেছে, শাইখ সিরাজ, আব্দুল নূর তুষার, আপনার জার্নালিজমের যে শিক্ষক আমাদের ওবায়দ ফেরদৌস, এবং আরেকজন আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে, 4 জন ইন্টারভিউ করেছে, ও হানিফ সংকেত। সো এটা হচ্ছে BBC 4 আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, অনেকে অ্যাফিলিয়েশনের কথা প্রস্তাব দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে ভালো কাজ করলে, শত টেলিভিশন হোক, একটা কাজ যদি ভালো হয় মানুষের চোখে কোনো না কোনোভাবে পড়ে যায়। জি, ওইটা হলো স্ট্রেংথ। হ্যাঁ, আপনি বলছিলেন যে বিভিন্ন শক্তির সাথে হচ্ছে দ্বন্দ্বটা হবে, এবং এটা হচ্ছে অবশ্যম্ভাবী। এবং টেলিভিশনের যেটা শক্তির জায়গা আসলে, যে কারণে দিন শেষে আমরা টিকে থাকি, এত শক্তিশালী যে চক্র, তারা আমার প্রতিপক্ষ হয়ে যাচ্ছে এবং তারা আক্রান্ত হচ্ছে। আমার কাজের ধরনটাই হচ্ছে দিন শেষে তাকে, যতই আমি বলি আমি ব্যক্তিগত আক্রমণ করব না, যতই আমি বলি যে সে আমার প্রতিপক্ষ না, যখন আমার কাজের মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে ডাক্তার তার কর্মস্থলে সময় মতো যান না, বা 4টা সূত্র থাকার পরও পুলিশ খুনিকে ধরতে পারছেন না, বা ধরেন যে স্বামী তার স্ত্রীকে নির্যাতন করছে, একেবারে বেডরুমের বিষয়, সেটি নিয়ে যখন আমি কথা বলতে যাই তখন ব্যক্তি আক্রান্ত হবে। সাগর রুনির হত্যাকাণ্ড নিয়ে আপনি অনেক গভীরে গিয়ে কাজ করেছেন, তারপরে কি আমরা কোনো ফল দেখতে পেয়েছি? আচ্ছা, ফলের প্রসঙ্গে যদি আসেন, ব্যক্তিগতভাবে হচ্ছে হতাশার কোনো জায়গা নেই। এইটা এই কারণে বলবো যে
আমাদের আগের প্রজন্ম সুপন রায়রা সাংবাদিকতা শুরু করেছেন টেলিভিশনে, আমরা এই প্রজন্ম। টেলিভিশন এখন যে জায়গায় আছে আমরা এটাকে বলি ডিজিটাল সত্য যুগ। আপনি কেমন মানুষ, আপনি কি করেন, আপনি নিজে হয়তো আয়নায় দাঁড়িয়ে আপনাকে পরিষ্কার দেখতে পান না যতটা আপনি টেলিভিশনের পর্দায় দেখতে পান। এবং টেলিভিশনের পর্দায় যখন আপনাকে দেখা যায় আপনার ভেতরকার মানুষ এবং আপনার কর্মকাণ্ড, আমরা সমীকরণে যেটি করি আমরা সূত্র মিলাই, ক্রাইম সিন, পারিপার্শ্বিকতা, পার্সপেক্টিভ। আপনি হয়তো ঘুষ খান না টাকা নিয়ে, কিন্তু আপনার বাসায় হয়তো মাছটি যায়, তার মানে হচ্ছে আপনি পরোক্ষভাবে ঘুষ নিচ্ছেন। আপনি হয়তো খুব ভালো আপনার আইনি পেশায়, আপনি রাষ্ট্রপক্ষে খুব ভালো আইনি লড়াই লড়ছেন, কিন্তু আপনার সাথে যে গানম্যানটি আছে, সরকারি যে গাড়িটি আছে, সেটির সুযোগ কাজে লাগিয়ে আপনি হয়তো দ্বিতীয় বিবাহটি করেছেন প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে, এবং সেখানে আপনার স্ত্রীর আদালতে যাওয়ার ক্ষমতা নেই। ফলে আমরা আপনাকে সৎ বলবো কিনা, নৈতিকভাবে ওই পদের যোগ্য বলবো কিনা, এটা একেবারেই ওই খারাপ মানুষগুলো যখন তাদের চেহারা টেলিভিশনের পর্দায় দেখে, নিশ্চয়ই তারা অনেক হিংস্র হয়ে ওঠেন, অনেক বেশি প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন। সেই ধরনের অভিজ্ঞতা শুনবো যদি থাকে। তার আগে আমরা প্রশ্ন নিতে চাই। জি, আপনি এই যারাতে মাইক্রোফোন আপনি করেন, তারপর আপনারটা নেই। জি, আমি আহমেদ জামান শুভ, একজন ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে সুপন ভাইয়া এবং রুবাপ্পু দুইজনের কাছেই, যে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে তথ্য সংগ্রহ করতে গিয়ে অসৎ বা দুর্নীতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কতটুকু থাকে? খুব ভালো প্রশ্ন সুপন রায়। ভীষণ রকম। এখন আপনি কিভাবে আপনার টিমকে পরিচালিত করছেন, অথবা এটা সম্পূর্ণ আপনার ইন্টিগ্রিটির ব্যাপার। তবে পদে পদে সেই সুযোগগুলো থেকে যায়। আপনি যদি চান, অসংখ্যভাবে আপনাকে প্রলুব্ধ করার এখানে সুযোগ আছে। এখন যে পর্বটা আমরা করছি, আমি আপনাকে বলতে দ্বিধা নেই, আমাদেরই গণমাধ্যমেরই দুটো টেলিভিশন থেকে ফোন আসছে আমাদের কাছে, বসতে চায়, নাম বলছি না, আপোষ করতে চায়, বসতে চায়। আমরা যে কাজটা করছি, আমরা সে কথাগুলো সবসময় যাই কথা বলি রেকর্ডে রাখি। আমরা কিন্তু সেগুলো কিন্তু আপনারা দেখেছেন অতীতেও, ভবিষ্যতেও আমরা কিন্তু প্রচার করে দিই। তার মানেটা কি? এগুলো কিসের ইঙ্গিত? জি, আপনি। আমি তানজিয়া আফরিন এলিনা, আমি মাস্টার্সে পড়ছি। আমার প্রশ্ন হচ্ছে আপুর কাছে, জাতীয় সম্প্রচার নীতিমালায় কি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশে কোনো বাধা আছে কিনা? সম্প্রচার নীতিমালা, এটি যদি আমরা পুরোপুরি পড়ি সম্প্রচার নীতিমালাটি, এখন পর্যন্ত হচ্ছে এটা নিয়ে অনেক ধরনের অস্পষ্টতা আছে। যদি আমরা বলি যে এই সম্প্রচার নীতিমালা অনুযায়ী আমার কাজ করবার সুযোগ কম, তারপরের প্রশ্নটি হয়তো রাষ্ট্র থেকে করা হবে যে এখন পর্যন্ত তো আপনাদের কাউকে কোনো বাধা দেওয়া হয়নি। যখন এই নীতিমালা আলোকে আইন করা হবে তখন বাধাগ্রস্ত হবেন কিনা? যখন আইনটি করা হবে তখন এখন যে সম্প্রচার নীতিমালায় অস্পষ্ট বিষয়গুলো আছে, যেটি এই অনুষ্ঠানে ঢুকবার আগে সুপনদা বলছিলেন, যে আমি যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে, যদি কোনো সেনা কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে আমরা খবর প্রচার করি, অনুসন্ধানী খবরে বেরিয়ে আসে, তাহলে সেটি আমি আদৌ প্রচার করতে পারবো কিনা, এইরকম নানান বিধিনিষেধের ইঙ্গিত আমরা এই সম্প্রচার নীতিমালায় দেখতে পাই। তবে যখন আমরা পূর্ণাঙ্গ আইনটি হাতে পাবো, এবং নিশ্চয়ই সেই আইনটি করবার আগে আমাদের পেশাগত যারা দায়িত্ব পালন করছেন, যারা পেশার নীতি নির্ধারণ করতে পারেন, তাদের সাথে বিস্তারিত আলোচনা মতামত নিয়ে সেটি করা হবে বলে আমরা আশা করি। তবে কি জানেন, একটা কথা বলি, যে কোনো আইন দিয়ে, কোনো নিয়ম দিয়ে, বা ধরেন কোনো বাধা দিয়ে আমরা আমাদেরকে আটকানো যাবে বা সাংবাদিকতা পেশাকে আটকানো যাবে, সেটা আমি কখনো মনে করি না। কারণ হচ্ছে কি, সাংবাদিকদের না হারানোর কিছু নেই। ওই সুপন রায়ের স্ত্রী হয়তো তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করবেন, হ্যাঁ, কিন্তু একটা জিনিসই হারানোর আছে, চাকরিটা। চাকরিটাও আসলে খুব বেশি কি হারালে কোনো কিছু যায় আসে? নাজবুল আশরাফ, কারণ ধরেন আমার বাচ্চাটা হয়তো এখন একটা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে, আমার খুব খারাপ লাগবে না তাকে একটা বাংলা মাধ্যম স্কুলে দিয়ে দিতে, যদি আমার চাকরি না থাকে, যদি কমিটমেন্টের জায়গাটা ঠিক থাকে। আমি যদি এখন একটা গাড়ি পাই অফিস থেকে, এটা যদি নিয়ে নেওয়া হয়, পরের দিন থেকে বাসে চড়তে আমি আমার নতুন জীবনকে নতুন করে দেখতে পাবো। ফলে সাংবাদিকতা যে করতে চায়, যে সাংবাদিক হয়, তার সত্যিকার অর্থেই কিছু হারাবার নাই। এবং এটা সুপন রায়, নাজমুল আশরাফ আরো একমত হবেন। আমাকে অনেকে প্রশ্ন করে, আপনি যখন রানা প্লাজার ভেতরে গিয়েছিলেন তখন আপনার ভয় লাগেনি? আমার মা আমাকে বলেছেন, আমি ফোন দিয়েছিলাম, সুপন রায় ফোন দিয়েছিল আমাকে, আমার মা আমাকে বলেছেন, তোমার না হয় আমার কথা মনে হয় নাই, তোমার মেয়েটার কথা মনে পড়ে। আমি আশঙ্কা নিয়ে ফোন করিনি, আমি বলেছি যে ফারজানা রূপা দুর্দান্ত একটা
লাইভ কভারেজ দিয়েছে যে আমি ছবির মতো সব দেখতে পেয়েছি, সাথে সাথে ফোন করেছি। ধন্যবাদ। কিন্তু আমি সত্যিকার অর্থে এই কথাটা আমি বলতে চাই যে আমার ধারণা আমার সকল সহকর্মীর একই অনুভূতি হয়, তখন আমার পৃথিবীর কারোর কথা মনে পড়েনি, তখন আমার মনে হয়েছে আমি ওই মানুষটার কথা বলতে চাই, আমি আমার টেলিভিশনের সত্যিকার অর্থে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চাই, যেন মানুষ অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে। ফলে হচ্ছে যে কোনো নীতিমালাকে আমি অন্তত মানে আক্রান্ত হওয়ার ভয় পাই না। জি, আমরা প্রশ্ন নিয়ে আরেকটা, জি পেছনে আপনি। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে দুজনের কাছেই, যে আমাদের সে বিভিন্ন যে চাঞ্চল্য ঘটনাগুলো ঘটলো, রিসেন্টলি যে ঘটনা ঘটলো, চ্যানেলের যে লোকটা মারা গেল, অনেক অনুসন্ধান হয় কিন্তু লাস্টে কোনো ফলাফলটাই আসে না, এটা মেনলি কারণটা কি? সুপন রায়, অনুসন্ধান তো হয় অনেক ঘটনা, অনেক অনুসন্ধান হয় কিন্তু লাস্টে কাকে ইঙ্গিত করছেন, মানে যাদের দায়িত্ব তাদের কথা বলছেন? হ্যাঁ, না, টিভি সাংবাদিক যারা আছে, তিনি মাওলানা ফারুকীর কথা উল্লেখ করছিলেন। ও আচ্ছা, মাওলানা ফারুকীর কথা। না, এটা তো মাত্র হলো, আমার মনে হয় আপনারা একটা রেজাল্ট দেখতে পাবেন ওই প্রোগ্রাম নিয়ে ফারজানের উপর বোধহয় আমরা নিজেরা একটা অনুসন্ধান করেছি, আমার সমীকরণ দলের পক্ষ থেকে, আমার সহকর্মীরা, আমি নিজে। আপনি জানেন যে আমরা সাংবাদিকেরা হচ্ছে বলতে পারবো না যে আপনি খুনটি করেছেন, একেবারে ব্যক্তিকে খুনি হিসেবে শনাক্ত করার দায়িত্ব আমাদের নেই, এটা একদমই আদালত করবে। এবং আমরা যে কাজটি করেছি তাতে হচ্ছে একভাবে পরিষ্কার একটা ধারণা পাওয়া যায় যে কারা কোন মহল খুনটি করতে পারে। এবং আপনি ফারুকী হত্যাকাণ্ড প্রসঙ্গিত বললেন, এটি নিয়ে আমি আজকেও সারাদিন কাজ করেছি। আমি ভাবছিলাম কাজ করতে করতে, সাগর রুনি হত্যাকাণ্ড যেমন আমরা বলি ক্লুলেস মার্ডার, কোনো হচ্ছে প্রত্যক্ষদর্শী নেই, কেউ দেখেনি শুনেনি, ঘটনাস্থলে একজন শিশু ছাড়া আর কেউই ছিল না, সে ঘুমিয়েছিল কিনা তাও পরিষ্কার নয়। ফারুকী হত্যাকাণ্ড একদম ভিন্ন একটা বিষয়, যেখানে হচ্ছে অন্তত 4 জন পূর্ণবয়স্ক মানুষ সাক্ষী হিসেবে উপস্থিত ছিল। আমি এই কথাটা বলছি এই কারণে যে ধরেন টেলিভিশনের বিস্তারিত খবর আমরা হয়তো অনেকে পড়ি না, জানি না, এবং 4 জন পূর্ণবয়স্ক সাক্ষী যদি কোনো ঘটনাস্থলে থাকে, তাদের উপস্থিতিতে ওই ঘরে বা পাশের ঘরে যদি কাউকে জবাই করা হয়, তারপরে তো আসলে আইন শৃঙ্খলা বাহিনীর খুব বেশি কিছু করবার থাকে, এটা উদ্ঘাটিত হওয়ার সম্ভাবনা বেশি, তাই বলছেন? উদ্ঘাটিত হওয়ার সম্ভাবনা অনেক। আমরা আপনার অনুষ্ঠানটা দেখার অপেক্ষা রইলাম। আমরা একটা প্রশ্ন নিতে চাই, জি আপনি সামনে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ আব্দুর রহমান বলছি। আমি দুজনের কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে অনুসন্ধানী সাংবাদিকতায় অনেক সময় জীবনের ঝুঁকি থাকে, তারপরেও আপনি অথবা আপনারা জেনে শুনে বিপদে পা বাড়ান কেন? কিছুটা বোধহয় বলেছেন এরই মধ্যে, এটা কিন্তু প্রথমেই উনি প্রশ্নটা করেছেন। জি, আচ্ছা, এখানে আমি একটা অন্য প্রশ্ন করি, সেটা হচ্ছে যে অনুসন্ধানী সাংবাদিকতা শুধু ঝুঁকিপূর্ণ না, কষ্টসাধ্য, সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। এই বিষয়গুলো কি বাংলাদেশের বাস্তবতায় টেলিভিশনগুলো খুব বেশি অ্যাফোর্ড করতে পারে? আমি যেটা এই জায়গাটা আমার খুব বলার আছে, সেটা হলো যে আমি এটা কি বলবো, বাংলায় বলি তৈলমর্দন করা শোনাবে হয়তো, কিন্তু আসলে সেটা না। এই জায়গাটা আমি বলি, আমাদের যেই রকমই আপনারা যেমন টেলিভিশনকে দেখুন না কেন, এই জায়গাটা আমি আমার কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই, ইউনিক একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছে। আমরা আমাদের টিমে প্রায় 14 জনের একটা সহকর্মী টিম পেয়েছি, যারা লাগাতারভাবে কাজ করার সুযোগ পায়, বাজেটের সাপোর্ট পায়, ইকুইপমেন্টের সাপোর্ট পায়, এডিটিং ফ্যাসিলিটি পায়, গাড়ি পায়, সব কিছু পায়। তার কারণে কিন্তু আপনি যতখানি দেখতে পাচ্ছেন কোয়ালিটি, ওটা ছাড়া কখনোই সম্ভব হতো না। কিন্তু আপনি তাকান পেছনের দিকে, যদি আমি একসঙ্গে কাজ করেছি এনটিভিতে, আমি যদি ক্রাইম ওয়াচের কথা বলি, আমি বলতে কোনো দ্বিধা নেই, আমি যখন শুরু করেছিলাম, আমি উপস্থাপক, আমি প্রযোজক, আমি স্ক্রিপ্ট রাইটার, আমি রিপোর্টার এবং আমি পরিকল্পক। মানে এটা সম্ভব কিনা একজন মানুষের দিয়ে আপনি বলেন সম্ভব, যদিও সেটা তাহলে ফলাফল এরকমই হবে না, যদিও ছিল পাক্ষিক, এবং বেসরকারি টেলিভিশনের 21 টেলিভিশনের পর ওটাই শুরুর দিকে ছিল, এবং এনটিভি শুরুর সময় প্রথম প্রোগ্রাম ছিল, আপনি ছিলেন এই ধরনের অনুষ্ঠানে প্রথম ছিল। তো সেটা করতে গিয়ে যে অভিজ্ঞতা হলো, আমি কখনো এস এম বাবুকে, কখনো আহমেদ সাগরকে, কখনো হ্যাঁ, এবং কখন ক্যামেরাটা যখন 8 ঘন্টার জন্য পাওয়া যেত, এবং সব কাজ ছেড়ে যদি সম্ভব সাপ্তাহিক যে ছুটিটা পেতাম, সেই ছুটিটা রাতের বেলায় সারাদিন অফিস করে গিয়ে রাত 11টা থেকে সন্ধ্যা সকাল 7:30টার মধ্যে আমাকে পুরোটা লিখে, এডিট করে, কমপ্লিট করে, কম্পাইল করে নিয়ে অন এয়ারের জন্য দিয়ে যেতে হতো। এবং এই কাজটাও আপনার দিনের যে অ্যাসাইনমেন্ট সেগুলো করার পরে আপনি বলেন সেটা কি সম্ভব? এখন সম্ভব না। সেই জন্য সেই মানুষ, তারপরও আমরা কিন্তু পরিপূর্ণ নিজের শ্রমটুকু ঢেলে দিয়েছি একটা ভালো কাজ করবার জন্য। তাহলে এই জায়গাটা আমাদের পেশাদারিত্ব বেড়েছে, পেশাদারিত্ব অনেক বেড়েছে, এবং ওই টেলিভিশন ওই প্রোগ্রামটার কারণে আমি বলছি
এর আগে অনেক আইন আদালত ছিল, আরো অনেক কিছু ছিল। ওটার কারণে আজকে যে আপনি অনেক কিছু দেখছেন ওগুলোর উপর আমার মনে হয় একটু হলো তার একটু ভূমিকা বা অবদান থাকলেও থাকতে পারে। কিন্তু আজকে এই যে ইনভেস্টিগেশন 360 ডিগ্রি বলি, আজকে তালাশ বলি, আজকে সমীকরণ বলি, আপনাদের খোঁজ, এগুলো কেন হচ্ছে? এগুলো ডিমান্ড আছে, এগুলো ডিমান্ড। আপনি পাশের দেশ তাকালে দেখবেন এগুলো নিয়ে সনি টিভি টিকেই আছে, সো হিউজ ডিমান্ড আছে। কিন্তু আমাদের যারা এন্টারপ্রেনার তারা কোনো না কোনোভাবে অথবা বাজারের জন্য অথবা বাজেটের জন্য বা আমাদের যারা বিজ্ঞাপনদাতা কোথাও যেন একটা এভাবে মিলতে পারে না, সেই কারণে সাপোর্ট যেভাবে দেওয়ার কথা সেভাবে দেয়া হয় না। আমি জানি না আমি একটা একদম ভিন্ন ধরনের অভিজ্ঞতা বলবো। প্রাতিষ্ঠানিক সাপোর্ট ছাড়া কখনো কোনো কাজই টেলিভিশনে সম্ভব না, ভালো কাজ তো সম্ভবই না। ধরেন বিষয়টা হচ্ছে এরকম যে আমি যে টেলিভিশনটিতে কাজ করি সেই টেলিভিশনের মালিকের যথেষ্ট অর্থ বরাদ্দ নেই, হ্যাঁ, এবং টেলিভিশনটি চায় তার নিজেদের আয় দিয়েই তারা টিকে থাকবে। হ্যাঁ, প্রথম একটি অনুসন্ধানী সাংবাদিকতা করবার জন্য আমার কাছে যেটি গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়, আমার টেলিভিশনের পলিসি আমাকে কি বলে। আমার নীতিতে যদি থাকে যে আমি কারোর সাথে আপোষ করব না, দুই টেলিভিশন মালিক বা অন্য 10টা ফোন আসবার পরও হচ্ছে তাদের সাথে আমাকে বসতে হবে না, আমার মালিক তার রুমে ডেকে নিয়ে বলবে না প্রোগ্রামটি এখনই থামিয়ে দাও, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে একেবারে ভিন্ন এক ধরনের অভিজ্ঞতায় আমি কাজ করি, যেরকম সুপন রায়ের অভিজ্ঞতা। আমাদের খুবই ছোট টিম, নানান সময়ে হচ্ছে অনেক ধরনের, এবং সুপন রায় যেরকম তৈরি জিনিস পান, আমার একদম ভিন্ন অভিজ্ঞতা। আমি হয়তো রাত 2টার সময় স্টুডিওতে ঢুকি, 6টার সময় আমি বাসায় যাই কাজ শেষ করে, তো একদমই ভিন্ন অভিজ্ঞতা। কিন্তু তারপরও হচ্ছে কেন আমরা কাজটা করি, এই ঝুঁকিটা আমরা কেন নেই? পেশাদারিত্ব দায়বদ্ধতার কারণে। কারণ হচ্ছে আমি তো সরকারি চাকরি করতে পারতাম, আমি কর্পোরেট ওয়ার্ল্ডে যেতে পারতাম, আরো বেটার জীবন পেতাম। আমি কেন সাংবাদিক হয়েছি? আমি বুঝে শুনে সাংবাদিক হয়েছি। আমি সাংবাদিক হয়েছি এই জন্য যে এই কাজটা আমি এভাবেই করতে চাই। ফলে হচ্ছে এটা মেনে নিয়েই এর মধ্যে থেকেই সর্বোচ্চ আউটপুটটা দিতে চাই। আমি আরেকটা লাইন নাজমুল আশরাফ যোগ করব। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে এই ক্ষেত্রে হচ্ছে আমি মেয়ে, এই কথাটা যুক্ত করতে হচ্ছে। হ্যাঁ, মেয়ে হিসেবে যখন আমাকে এরকম একটি ভিন্ন চেহারায় মানুষ দেখে, প্রতিদিন আমি অসংখ্য মেয়ের টেলিফোন পাই। আমার কাছে এটা একদম ভিন্ন একটা অভিজ্ঞতা, এবং আমি চেষ্টা করি আমার যাবতীয় ব্যস্ততার মধ্যে দীর্ঘ সময় ধরে তাদের কথা শুনতে। কারণ আমার মনে হয়েছে যে এই মেয়ের আর কোনো জায়গা নেই যেখানে গিয়ে পড়ে সে তার একেবারে ব্যক্তিগত কষ্ট, যেটা এই সমাজেরই অংশবিশেষ, সেটি পরে বলতে পারে। এবং শুরুর দিকে আমরা অসংখ্যবার চেষ্টা করেছি যে নারী ইস্যুতে আমরা সমীকরণ করব, সেই সুযোগটা আপনি করে দিচ্ছেন। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে এসে আবারও এই আলোচনায় ফিরবো। আশা করি সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। এই পর্যায়ে আমরা কথা বলছি টেলিভিশনের অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে। আমাদের সাথে আছেন সুপন রায় এবং ফারজানা রূপা। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে তাদের কাছে ফিরতে চাই। জি, এই ডান দিকে ওনাকে দেন। আমার নাম সৈয়দ মিজানুর রহমান, আমি চাকরিজীবী। আমি জানতে চাচ্ছি যে অনুসন্ধানী সাংবাদিকতা কত সালে শুরু হয়েছে এবং প্রথম বেসরকারি চ্যানেল কবে স্টার্ট করেছে? এই ধরনের অনুসন্ধানী সাংবাদিকতা বেসরকারি টেলিভিশনে কারা প্রথম শুরু করেছে এবং কোন চ্যানেল? আমি যেটাকে আমি সত্যিকার অর্থে বলি, যেইভাবে আমি বলছি উচিত এখন করছেন সেই তুলনায় আমি মনে করি বাংলাদেশ টেলিভিশন প্রথম শুরু করেছে। তারপর সেটা একটা ভিত্তি ছিল, সূচনা ছিল। বেসরকারি যদি হয়, হ্যাঁ, আপনারা যদি সেটাকে বিবেচনা করেন তাহলে এটা ক্রাইম ওয়াচ, বাট আমি এটাকে অনুসন্ধানী বলবো না, কারণ এটা এক ধরনের কম্পাইলেশন ছিল। কারণ এই 8 ঘন্টায় কাজ করে কখনোই অনুসন্ধান করা যায় না, সেটা পূর্ণাঙ্গ হয় না। যেমনটাই হোক শুরুটা হয়েছিল যদি বলি ক্রাইম ওয়াচ ছিল। আর বাংলাদেশ টেলিভিশন যদি বলেন তাহলে 2টা প্রোগ্রামের কথা তিনটা প্রোগ্রামের কথা, আইন আদালত, পরিপ্রেক্ষিত, যদি কিছু মনে না করেন, ইভেন ঘটনার আড়ালে, 4টা প্রোগ্রামের কথা পরিষ্কার মনে পড়ে। জি, আরেকটা প্রশ্ন নেই। জি, আপনি। হ্যাঁ, আমি আহমেদ জামান শুভ, একজন ছাত্র। তো দাদার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে সরকারের সঙ্গে আপনাদের সমন্বয় কিরকম? সমন্বয় সেইভাবে প্রয়োজন হয় না। সহযোগিতার ক্ষেত্রে আমি বলি, যেমন আমি অফিসিয়ালি আমার টিমের মাধ্যমে আমরা
ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি নামে যেটা বেশি পরিচিত, আমরা অ্যাপ্রোচ করেছি যে আমরা সহযোগিতার একটা ক্ষেত্র রচনা করতে পারি কিনা, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আমি আজ পর্যন্ত কোনো রিয়াকশন পাইনি। আমি র্যাবকে একই রকমভাবে দিয়েছি, র্যাব স্মার্ট, র্যাব রিয়াকশন দিয়েছে, বসার দিনক্ষণের জন্য বলেছে, আমরা এখনো বসিনি। সেরকমভাবে প্রত্যেকটি আমরা দুর্নীতি দমন কমিশন বলুন, আমরা স্পেশাল ব্রাঞ্চ বলুন, আমরা আরগুলোর সঙ্গে বসা যায় না, আর দুটোর নাম নাই বলছি, যেগুলো অন্তত রেগুলার আমরা ভিজিবল দেখি কাজ করে তাদের সঙ্গে, ইভেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রত্যেকের সঙ্গে চিঠি দিয়েছি এবং আমরা এই পার্টনারশিপটা ডেভেলপ করার চেষ্টায় আছি। শুধু এখানে না, আমরা গ্লোবালিও চেষ্টা করছি যাতে আমাদের মান, এক্সিলেন্স বলে যেটা বলে, উৎকর্ষের জায়গাটা ধীরে ধীরে আমরা যেতে পারি। এবং শুধুমাত্র সেটা রূপা যেটা শুরুতে বললো, শুধুমাত্র এই যে খুন ইনভেস্টিগেশন কিন্তু এটা একটা কম্পোনেন্ট হতে পারে ক্রাইম ইনভেস্টিগেশন হিউজ জিনিস, আদি অপরাধ হিসেবে এখানেই ফোকাসটা বেশি হয়, কিন্তু অন্য অনেক ধরনের অপরাধ আছে। বাট এটা হতে পারে যে এটা এনজিও হতে পারে, এনজিও এডিক্টেড টু এইড নামে আমরা সুন্দর প্রোগ্রাম করতে পারি, এটা স্বাস্থ্য নিয়ে হতে পারে, শিক্ষা নিয়ে হতে পারে, অনেক বিস্তৃত লাগা। কিন্তু কেন যেন আমাদের দেশের বেশিরভাগ শো দেখবেন অপরাধ, খুন, মার্ডারের ভিতরে সীমাবদ্ধ। আমি জানি না কেন, হয়তো সহজে এটা করে তাড়াতাড়ি মানুষের অনুভূতিকে সহজে হয়তো এটা ডিমান্ডও বেশি আছে, সেটা হতে পারে, বা এটা হচ্ছে অপরাধের একটা চূড়ান্ত জায়গা বলে মানবিক অনেক ব্যাপার থাকে। আচ্ছা রূপা, এই যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা সরকারের দিক থেকে, বিভিন্ন সংস্থার দিক থেকে, যেটা তিনি বলছেন সরাসরি পাই না, কিন্তু অদ্ভুতভাবে আমি বললাম যে আগেই যে তারা ডিভিডি চায়, চাওয়ার মানেটা কি, ওরা কাজ করতে চায়। আমি দেখেছি অন্তত 4টা প্রোগ্রাম পরিষ্কার কাজ হয়েছে এবং সিগনিফিকেন্টলি হয়েছে। কিন্তু আমরা কখনো কখনো সরকারি কোনো না কোনো সংস্থা বা নিরাপত্তা বাহিনীর সহযোগিতা ওরকম ভাবে আমরা দেখি যে তাদের টিমের অংশ হয়ে কোনো অভিযানে যাচ্ছে এবং সেটার ভিতর থেকে কিছু বের করে নিয়ে আসছে, অনেকটা এমবেডেড জার্নালিজমের একটা খুব ভালো অভিজ্ঞতা আমি বলবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে বগুড়ার কাহালুতে একবার 1 ট্রাক গুলি পাওয়া গিয়েছিল এবং তখনকার যিনি, তখন আমি এটিএন বাংলায়, তখনকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী, তিনি আমাকে তার হেলিকপ্টারে করে নিয়ে গেলেন। 2টি টেলিভিশন, তখন এনটিভি এবং এটিএন বাংলা ছিল, আমার এনটিভির এক সহকর্মী এবং আমি গেলাম। এবং ওখানে যাওয়ার পরে ওই গুলির সাথে যে ধরা পড়েছিল ট্রাক ড্রাইভার এবং তার সাথে আরেকজন ব্যক্তি ছিল, আমি আস্তে করে গিয়ে পেছনে তাদেরকে বেঁধে বসিয়ে রাখা হয়েছে। সবাই তো মন্ত্রীকে নিয়ে ব্যস্ত, হ্যাঁ, নানান কিছু। আলাদা করে গিয়ে তারা টের পাওয়ার আগেই গিয়ে আমি কথা বললাম এবং তারা আমাকে এক মন্ত্রীর নাম বললেন, এখন যিনি জেলখানায় আছেন ওই অস্ত্র মামলায়, যে তিনি যুক্ত আছেন। ফলে হচ্ছে যে আমি দ্রুত আবার হেলিকপ্টারে উঠে ঢাকায় এসে ওই নিউজটি ধরি। আমি আমার আরেকটা শিডিউল অ্যাসাইনমেন্ট ছিল, আমি যখন চট্টগ্রামের পথে, তখন আমি জানতে পারলাম আমার অফিসে রেইড হচ্ছে। আচ্ছা, আমি খুবই ভালো একটা প্রসঙ্গ মনে আসলো, আপনার মনে আছে 10টা কষ্টের কথা, আপনি তখন সম্ভবত আমাদের এনটিভিতে জার্নালিজমটা শেষ করে নেই, সুপন্দা আপনাকে হেল্প করবে আরো গুরুতর। আপনি তখন নিশ্চয়ই এনটিভিতে তখন বার্তা সম্পাদক ছিলেন, ভুলে যাবেন না নিশ্চয়ই দিনের কথা। আমি গেলাম, ওর মতোই আমি সৌভাগ্যবান যে হেলিকপ্টারে করে গেলাম। আমার সঙ্গে ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সেল ছিল, মনিটরিং সেল, আমাদের ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক, ওনার নাম মনে পড়ছে না, আপনি চিনবেন, সিনিয়র, এখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, আগে ছিলেন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় ছিলেন, পত্রিকায় রহমান ভাই। আচ্ছা, আমাদের শিবলি ছিল আমাদের বন্ধু সহকর্মী, ইউএনবিতে 2জন ছিল। আমি নামলাম, দেখলাম অস্ত্রের এত বড় বিপুল অস্ত্র, এগুলো দেখে তো এমনিতেই মাথা খারাপ, দেখিনি কখনো। তখন অশোক ছিল এটিএন, তখন চিটং থেকে কাজ করতো। তো আমি এনএসআইর সঙ্গে কথা বললাম, শিবলির সাথে কথা বললাম, রহমান ভাইয়ের সাথে কথা বললাম। কথা বলে যে ধারণাটা পাওয়া গেল প্রাথমিকভাবে, আমি একটা পিস টু দ্য ক্যামেরা দিয়েছি সেখানে, আমরা সেটা করি। এবং আমি দ্রুততার সঙ্গে আবার ফিরে আসলাম একই হেলিকপ্টারে, এসে নিউজ করার মতো সময় নেই, আমাকে স্টুডিওতে ঢুকিয়ে দেওয়া হলো, মনে আছে? যেমন করে আমরা 21শে আগস্টের সময় মিল্কিকে বসিয়ে দিয়েছিলাম। একদম 10:30টায় আমার পূর্ণাঙ্গ রিপোর্টটা গেল উইথ সাউন্ড পিস টু দ্য ক্যামেরা। আপনার ভুলে যাবেন না হয়তো, রাত 11টার সময় আমার পিস টু দ্য ক্যামেরাটা হাওয়া হয়ে গেল। কেন? আমি যে ইঙ্গিতটা দিয়েছি সেখানে এখনো যে বাংলাদেশকে কেউ না কেউ ব্যবহার করতে চাইছে রুট হিসাবে, বাট আমি বলিনি বাংলাদেশ ব্যবহার করছে, কাজে লেগেছে, ইঙ্গিতটাই বুঝতে পারছি। এবং আলটিমেটলি এত বছর পর প্রমাণ হলো যে রিয়েলি আমাদের ভূখণ্ড ব্যবহৃত হয়েছিল। তখন যিনি দায়িত্বে ছিলেন, উনি অনেক বড় দায়িত্বে এখন আছেন অন্য টেলিভিশনে, উনি নিজে সাংবাদিক হয়ে আমার এটা কেটে দিয়েছেন। আমি নাম বলছি না, সম্মানের সঙ্গে। সো এই হলো আমাদের জার্নালিজম এক্সিলেন্সের স্ট্যান্ডার্ড। কর্তৃপক্ষের অনেক সীমাবদ্ধতা থাকে, কিন্তু আমরা তো সেটা করি। আমি এমবেডেড জার্নালিজম না, শেষ করিনি। আমাকে ডেকে নেওয়া হয়েছে, আমার তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক বললো, আপনি কি ফোন পেয়েছেন? না। বললো, আপনাকে তো একটু দেখা করে আসেন। আমি মন্ত্রণালয়ে গেলাম, স্বরাষ্ট্র সচিব সামনে ছিলেন, উনিও ছিলেন। আমাকে
বললো আপনাকে তো 3 দিন কাজ থেকে অব্যাহতি দিয়ে রেখেছেন, না আপনি অনেক বাড়াবাড়ি করেছেন, আপনাকে তো অ্যারেস্ট করার সিদ্ধান্ত হয়ে গেছিল, অমুক জন না থাকলে তো আপনি অ্যারেস্ট হয়ে যেতেন। বললাম তো আমি অন্যায়টা কোথায় করলাম? আজকে এত বছর পর সত্য সবসময় সত্যই থাকে। অনেক কিছু বেরিয়ে এসছে। আমি embedded journalism একটু শেষ করতে চাই। আপনারা দেখবেন মনে হবে যে আমরা খুব একটা প্রমোদ ভবনে আছি, ভ্রমণে আছি, হেলিকপ্টারে করে সাংবাদিক এবং সাংবাদিকরা সানগ্লাস পরে বাইরে তাকিয়ে আছে, এরকম ছবিও আপনারা দেখেন, আমরা দেখাই। হ্যাঁ, এবং নিজেদের অনেক অস্বস্তিও হয় এই কাজটাতে। আমার নিজের ব্যক্তিগত এরকম অসংখ্য অভিজ্ঞতা আছে যেখানে আমার মনে হয়েছে যে আমি এখানে বহিরাগত, আমি কেন এখানে এসেছি। কিন্তু টিপের ক্ষেত্রে কি তারা কোনো শর্ত দেয় বা ব্রিফ করে করবেন এটা করবেন না? দিন শেষে সেখানে যাবার পর অদ্ভুত অদ্ভুত সব খবর নিউজ আমরা দেখাতে পেরেছি, এবং টেলিভিশনের যেটি কঠিন বাস্তবতা সেটি হচ্ছে খুব দ্রুত আপনাকে খবরটি ধরাতে হবে ছবি সহ। ফলে এই ছবি পাওয়ার সুযোগ যখন আমরা এরকম একটি বহরে যাই তখন অনেক অনেক বেড়ে যায়। এবং খুব ইন্টারেস্টিং, কে আমাকে নিয়ে যাবে, যিনি আমাকে হয় আস্থায় নেন, তার সাথে ব্যক্তিগত সম্পর্ক আমার ভালো, বা আমাকে ইগনোর করতে পারেন না। এই টেলিভিশন বা এই সাংবাদিককে অবহেলা করে এড়িয়ে গেলে তার বড় ধরনের ক্ষতি হবে, তিনি কাভারেজ পাবেন না। তার চেয়ে ভালো নিজের আওতার মধ্যে রাখা, নিজের আওতার মধ্যে রাখা। আমি বলবো যে সুপন রায়রা যে সাংবাদিকতা টেলিভিশনে শুরু করেছিলেন, এটার সুফল এখন আমাদের ঘরে আসতে শুরু করেছে। এখন কেউ চাইলেই আমাদেরকে ইগনোর করতে পারেন না। সুপন রায়কে হয়তো ওই কর্মকর্তা ওই সময়ে সরাসরি টেলিফোন করে বলেননি যে আপনি কি করেছেন, তার মালিকের সাথে নেগোসিয়েশনে গিয়েছে। আমরা সৌভাগ্যবান, এখন সরাসরি ওই কর্তা ব্যক্তিরা আমাদের সাথে কথা বলেন। কিন্তু সুপন যে সময়ের ঘটনা বলছেন তার তুলনায় এখন আমাদের শক্তি, আমাদের সুযোগ, আমাদের বিস্তৃতি অনেক বেশি সেটা পারতো না, অনেক বেশি সংগঠিত। এখন টেকনোলজিও চেঞ্জ হয়ে গেছে, তখন ফেসবুক আসেনি, তখন ইউটিউব আসেনি, সো পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমরা প্রশ্ন নেই আরেকটা। জি, আপনি? আমি আব্বাসউদ্দিন নয়ন, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট, একটা অনলাইনে কাজ করি। আমার কোশ্চেন যে আমরা দেখি অনুসন্ধানী প্রতিবেদনের ক্ষেত্রে যদি 20টা প্রতিবেদন করা হয়, যদি 5টা অ্যাকশন হয়, সেক্ষেত্রে 5টাই যারা দুর্বল এবং যাদের রিয়াকশন নিলে কোনো সমস্যা হবে না, ক্ষমতাসীনদের কোনো সমস্যা হবে না, তাদের ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হয়। বাকি ক্ষমতাসীনদের কোনো আমার एग्जांपल আছে, আমি জানি আপনি কি বলছেন। আমি বিএসটি নিয়ে একটা কাজ করেছি। আর আরেকটা বিষয় আছে, সেটা হলো আমরা দেখি যে আমাদের যে ব্যক্তি হাউজে আমরা কাজ করি, যার মিডিয়াতে আমরা কাজ করি, তার কোনো অন্যায় আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসে না। একদম একদম, খুবই মৌলিক প্রশ্ন। আপনি যে প্রশ্নটা করেছেন যে বিএসটি এর কথা আমি মনে পড়ছে, বিএসটি এর একটা কাজ করতে গিয়ে এটা যখন করলাম আমরা কিন্তু আইডেন্টিফাই করেছি 2 জন পরিচালকের করাপশন, এবং সেখানে দেখিয়েছি যে সাধারণ 2 জন মানুষ কিভাবে 2 বছর ধরে ঘুরছে, আর একজন মানুষ পাশে থেকে টাকা দিয়ে কিভাবে দ্রুততার সঙ্গে সব সার্টিফিকেটগুলো সংগ্রহ করলো। তারপরে আমি এনটিভির একটা প্রোগ্রামে গেলাম, ওদের বর্ষপূর্তি, সেখানে অনেকগুলো একটা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, একটা কোরআন তেলাওয়াতের সম্ভবত একটা প্রতিযোগিতা ছিল, সেখানে অ্যাওয়ার্ড দিচ্ছে। হঠাৎ করে একজন হুজুর এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন, আমি চমকে গেলাম যে ব্যাপারটা কি। আমি ভাবলাম যে কোনো কমপ্লেইন হয়তো করবে। উনি বললেন যে ভাই, আপনাকে আমি জুমার নামাজের দিন অনেক দোয়া করছি, আমি বিএসটি এর সেই মসজিদের ইমাম, আপনি দেখিয়েছেন কিন্তু আরো অনেক দেখালে পারতেন, আপনি অল্প দিকেছেন। আমি বললাম তো কি হলো? বলে পানি তো সবসময় নিচের দিকে গড়ায়, সব শাস্তিগুলো হয়েছে নিচের দিকে, উপরের দিকগুলো কিছু ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, কারণ তারা অনেক ক্ষমতাশালী এবং তাদের পেছনে আরো ক্ষমতাশালী লোক থাকে। জি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেমন ধরেন আমরা খুব সহজে দেখাই যে বুরুঙ্গামারীর এক উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, তিনি প্রাইভেট প্রাকটিস করছেন। আমি ঢাকা শহরের সবচেয়ে বড় ডাক্তারটাকে দেখাই যে আমার সাথে হচ্ছে বাগানে হাঁটতে হাঁটতে গল্প করছেন। সেই সকল ডাক্তাররা যারা ঢাকা শহরের প্রথম সারির 5 জন ডাক্তার কি ধরনের বাণিজ্য করছেন, সেই সাংবাদিকতার অনুসন্ধান, বা ধরেন মন্ত্রণালয়ের যে নিম্ন স্তরের কর্মকর্তাটা 500 টাকা ঘুষ নিয়েছে, হয়তো পরের দিন, আমি ঘুষকে জায়েজ করার চেষ্টা করছি না, হয়তো দেখা যাবে পরের দিন তার ঘরে মেয়ের জামাই আসবে, তাকে 1 কেজি গরুর মাংস কিনতে হবে, ওটি ছাড়া তার কোনো বিকল্প উপায় নেই। হ্যাঁ, তাদেরকে আমরা দেখাই। এই সময়ে এসে আমরা এই বৃত্তটাও ভাঙবার চেষ্টা করছি। আমরা প্রশ্ন করছি ওই জায়গাটাতে যে হেফাজতে ইসলামের সমাবেশে যখন ঢাকা শহরে এই বিশাল তাণ্ডবটি হলো, তার আগে আসলে মঞ্চে বসে কে সিদ্ধান্তটি দিয়েছিলেন? যে কর্মীটি ইটটি মারলো, আপনি তো তাকে ধরছেন, কিন্তু নির্দেশটি কে দিয়েছিল? এই নির্দেশটি কোন পথে এসেছিল? ওই জায়গাটাতেও এখন আমরা যাচ্ছি, এবং এই যাওয়াটা সহজ না। জি, কাজের বিস্তৃতি লাভ করছে। শেষের দিকে চলে এসেছি, কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন না করলে
বললেই নয়, আপনারা নিজেদের অভিজ্ঞতার কথাই বেশিরভাগ বলেছেন এখন পর্যন্ত। আপনারা অন্যান্য টেলিভিশনে যারা এই ধরনের কাজ করেন সেগুলো আপনি দেখেন, সামগ্রিকভাবে আমি বাংলাদেশের টেলিভিশনের ক্ষেত্রে বলছি যে এই ধরনের অনুসন্ধানী কাজ করতে গিয়ে আমরা অনেক সময় পেশাদারিত্ব, নীতি নৈতিকতা, ব্যক্তিগত গোপনীয়তা, সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় মূল্যবোধ এগুলোকে বিসর্জন দেই। আপনি কি একমত? সব ক্ষেত্রে না। যদি আমি আমার যদি নিজের ক্ষেত্রে টেনে নেই, যদি সেরকম আপনি মানে একটা এক্সাম্পল দেন অথবা বুঝিয়ে দেন, তাহলে হবে এটা অনেক সময় আমার নিজের অজান্তে হয়ে যায়, হয় না? আপনি 10টা কাজ করতে গেলে দেখবেন একটা ভুল হয়ে যায়। আপনি যদি কাজ না করেন তাহলে কিন্তু ভুল হবে না। সেরকম যদি হয় ইচ্ছাকৃতভাবে গোপনে কারো ছবি ধারণ করা, তার অনুমতি না নিয়ে তার বক্তব্য প্রচার করা, সেটা কোনটা গোপনে কোনটা ধারণ করি, যেটা অনুসন্ধানী কাজের ক্ষেত্রে এটা বেশি করা হয়। হ্যাঁ আমরা করি, আমরা সেটা সবসময় করি, দায়িত্ব নিয়েই বলছি। সেটা কোনটা করি? সেটা যেটা করি যে ওনাকে চেষ্টা করা হচ্ছে, উনি এড়িয়ে যাচ্ছেন, বাট ওনার ওই কথাটুকু আমি যদি পাবলিকলি দেই সেটা অনেক বেশি আমার ইম্প্যাক্ট পড়বে ভালো অর্থে, যেটা জানানো উচিত, যেটাকে উনি গোপন রাখার, সিক্রেট রাখার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এটা জানানো দরকার আমার বৃহত্তর স্বার্থে। সেই সব ক্ষেত্রে এটা আসলে পুরনো একটা ডিলেমা, এক লাইনে বলি, সেটা হচ্ছে যে আপনি এই দেশে যখন জঙ্গিবাদের উত্থান হলো, যখন এরকম 10 ট্রাক অস্ত্র পাওয়া যাচ্ছিল, তখন এই খবর প্রকাশের পর সরকার বলছিল বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে, কিন্তু সত্যটা প্রকাশ করা জরুরি। আমার স্বামী যখন আমাকে ঘরে পেটায়, এই খবর যখন টেলিভিশনের কোনো সাংবাদিক দেখায়, তখন নিশ্চিতভাবে আমার স্বামীর আমার মানহানি হয়, কিন্তু এটা একটা অপরাধ। যদি অপরাধ ঘটে তবে অপরাধীকে ছাড় দেওয়ার আসলে কোনো সুযোগ নেই, এবং অপরাধী নিশ্চয়ই আমার ক্যামেরার সামনে এসে অপরাধটি ঘটাবেন না। সেজন্য ওই কৌশলের আশ্রয় নিতে হয়, তুলতে হবে এবং গোপনেই তাকে দিয়ে স্বীকার করাতে হবে যে সে অপরাধের সঙ্গে যুক্ত। যে সেক্ষেত্রে তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা সেটা আমরা ভাবি কিনা। বাংলাদেশে এখন আমরা যে জায়গায় আছি খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু পাশ্চাত্যের সভ্য সমাজে এখনো ওই মান আমরা রাখতে পারি না। ওই মান, মানবিকতা, সভ্যতার ওই জায়গায় আমরা যেতে পারি না। খামতি আইডেন্টিফাই করতে পারবেন, কিন্তু দিন শেষে আপনার লক্ষ্যটা, নিয়তটা কি, ওটা যদি আপনি জাজ করতে পারেন তাহলে কিন্তু অনেক প্রশ্ন এমনিতেই এড়ে যায়। আর আপনি যেটা বলেন, আপনি যদি স্পেসিফিক বলেন তাহলে উত্তরগুলো দিতে সুবিধা হয়। এটা অনেক রকম ঢালাও যদি হয়ে যায়, আপনার যেমন কষ্ট হবে আমারও কষ্ট হবে। ঢালাও বলছি না, ব্যতিক্রম। হ্যাঁ, অনেকেই করেন, আপনি কিন্তু আইডেন্টিফাই করেন যে অসংখ্য সীমাবদ্ধতার ভিতরে থেকে একটা রূপা অথবা একটা সুপন অথবা সুপরূপার টিম অথবা সুপনের টিম এটা ভালো কাজ করছে। আমরা তো ভালো শুধু নেতিবাচক দেই, ভালোটাই এতক্ষণ আলোচনা করেছি, শেষে এসে বললাম যে যেটুকু খারাপ সেটাও যাতে না থাকে। নিশ্চয়ই এটা আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। আমি আমার মিটিং এ পরিষ্কার করে বলি যে যিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই জায়গায় সবসময় নিজেকে দাঁড় করাবা, দাঁড় করে দেখবা যে ওনার যে কষ্টটা সেটা তো এটা খুব গুরুত্বপূর্ণ। এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের হাতে ক্যামেরা আছে, আমাদের হাতে মাইক্রোফোন আছে, আমরা কারো জীবন ধ্বংস করে দিচ্ছি কিনা। আপনি যে স্পাই ক্যামের কথাটা বলছেন, এইটা আমি বলছি যে আমরা নিজেরা বলেছি আত্মসমালোচনার জন্য, যে আমার মনে হচ্ছে, গত মিটিং এ বলেছি, আমার মনে হচ্ছে যে আমরা মধ্যে একটু বেশি মাত্রায় ব্যবহার করছি। এই মূল্যায়নটা ভালো। এই ক্যামেরা ছিল না, কিন্তু এটা ছাড়া বড় ক্যামেরা দিয়ে আমরা ঝুঁকি নিয়ে কাজ করেছি। আপনার মনে থাকতে পারে এনটিভিতে আমি 2005 সালে প্রথম ফরমালিনের স্টোরি করেছি মুন্সিগঞ্জে। তখন যখন করেছি দোদোয়ালা থেকে বাসায় যারা খান তারা অবাক হয়ে গেছেন, এটা কি বলে, এই লোকটা বোধহয় পাগল, যিনি খাচ্ছেন দুধ ধারণাই ছিল না। এটার জন্য 2004 আর আজকে 10 বছর পরে ওটা প্রমাণ হয়ে গেছে যে আমি আমার একটা ইউনিক প্রশ্ন না করে পারছি না, আধা মিনিট করে আপনাদের কাছে শুনবো। ইনভেস্টিগেশন 360 হোক, সমীকরণ হোক, তালাশ হোক, খোঁজ হোক, সবগুলো অনুষ্ঠানের মধ্যে একটা কমননেস আছে, এক ধরনের নাটকীয়তা, চমক সৃষ্টি করা, আলো আধারী ভাব তৈরি করা। এইটা কি বাস্তবতাকে আমি বলছি, আপনি কোনটা ইঙ্গিত করছেন? আপনি স্পেসিফিক, আমি আবারও বলছি, আমি 4-5টা অনুষ্ঠানের নাম বলছি। আপনি আমার সেটের কথা যদি বলেন, সেখানে শুধু একটা কথা বলেন, লাইটের ব্যবহার, আমি কিন্তু ধোঁয়া উড়াই না। জি রূপা, পরিষ্কারভাবে বলছি। এবং শুরুতেই আমার টিমকে বলেছি, প্লিজ তোমরা এই জায়গায় কাজ করেছো, তোমাকে ভাঙতে হবে, কপি করবে না। আর দিন শেষে আমি কিন্তু হিরো হতে আসিনি এখানে। আমার মূল হলো আমার কন্টেন্ট, আমার যে বিষয়বস্তু, সেটা যদি ভালো হয় তাহলে আমি এক জায়গায় দাঁড়িয়ে যদি কথা বলি সেটাই দেখবে। ট্রাস্ট মি, এটা আমার কোট আনকোট বলছি, আমার টিমকে বলছি, আমি ধোয়া উড়াতে চাই না, আমি ঢাকাই ফিল্ম এখানে করতে আসি। নাটকীয়তা, টেলিভিশন হচ্ছে এমন একটা জায়গা যেখানে
আমি যে টেলিভিশন সাংবাদিকতা শিখেছি বা টেলিভিশন মাধ্যমটাকে যেভাবে বুঝি, সেটি হচ্ছে প্রথম দেখা বা শোনাতেই আপনি হচ্ছে দর্শকের মনে একটা জায়গা করে নিতে হবে, সেজন্য এরকম ভাব তৈরি করতে হচ্ছে। দর্শকের মনে যেন তাকেই তার মনে প্রশ্ন হয় যে এটি আমাকে দেখতে হবে এবং বা এই কথাটি ওই আকর্ষণ তৈরির জন্য এটা করা হচ্ছে। জি, শেষ করছি। ফারজানা রূপা, অনেক অনেক ধন্যবাদ। সুপন রায়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ গোটা অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবার জন্য। 3 গতে অংশ নিতে চাইলে আপনারা যোগাযোগ করুন পর্দায় দেখানো নম্বরে। 3 গ হচ্ছে গণতন্ত্র, গণমাধ্যম এবং গণমানুষ নিয়ে অনুষ্ঠান। দেশে গণতন্ত্রের চর্চা কেমন হচ্ছে, গণমাধ্যম কি ভূমিকা রাখছে এবং গণতন্ত্র, গণমাধ্যমে গণমানুষের স্বার্থ কতটা থাকছে, সেগুলো নিয়ে আমরা কথা বলি। 3 গ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 11টায় এবং শুক্রবার সকাল 8টায়। 3 গয়ের পুরনো পর্ব যদি দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে 3 গ এসিটিভি লিখে সার্চ করুন। জয় হোক গণমানুষের।